আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের কাটায় কাটায় সিরিজের একটি গল্প, হরিপদ কেরানির কাটা। গল্পটির রচনাকাল সেপ্টেম্বর 2000, প্রথম প্রকাশ জানুয়ারি 2001। গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের কাটায় কাটায় সিরিজের গল্প, হরিপদ কেরানির কাটা। গোপালপুর অন সি, উড়িষ্যার গঞ্জাম জেলায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই মনোরম সাগরবেলা। এককালে এই সমুদ্র তীর বিদেশি পর্যটকদের কাছে খুব প্রিয় ছিল। সারা শীতকাল গোপালপুর অন সি থাকত জমজমাট। পুরীর ভিড় নেই, পুরী সমুদ্রের সেই কাকে খাই প্রচণ্ড ঢেউও নেই। বেলাভূমির প্রায় দক্ষিণ প্রান্তে মুষ্টিমেয় হোটেলের ঘেঁষাঘেঁষি জটলা থেকে যেন একটু স্বাতন্ত্র্য বজায় রেখে দুর্গের মতো মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে একটি বিলাতি কেতার হোটেল, দ্য নুক। হোটেল মালিক না, মালিক নয়, মালকিন, মিসেস নোয়ামি ক্রোম। প্রায় 80 ছই বিধবা। ওর স্বামী ছিলেন দক্ষিণ পূর্ব রেলের এক জাদরেল অফিসার। বিশাল প্রাসাদটি বানিয়েছিলেন অবসর নেবার আগেই, কিন্তু ভোগ করে যেতে পারেননি। বাড়ি শেষ করতে করতেই ওপার থেকে ডাক এসে গিয়েছিল প্রৌঢ় মানুষটির। নিঃসন্তানা নোয়ামি হোটেলটার শেষ রূপারূপ করেছিলেন। লিজাকে ম্যানেজার বানিয়ে এই পান্থাবাসটি চালু রেখেছেন। লিজা ওর স্বর্গগতা ভগিনীর নাতনি, কনফার্মড স্পিনস্টার। সমুদ্রমুখী দ্বিতল বাড়ি, প্রতিটি ঘর থেকেই জানলা দিয়ে সাগর সৈকতের দৃশ্য নজরে পড়ে। হোটেলের সামনে ক্যানিউটের আদেশ লঙ্ঘন করে অথচ অমাবস্যার ভরা কোটালের লক্ষণের দেওয়া গণ্ডির সীমারেখা স্বীকার করে সমুদ্রের জল যতদূর আসে তার থেকে প্রায় 20 মিটার ভিতরে সারি সারি অনেকগুলি বিরাটাকার রঙিন ছাতা খাটানো। সেগুলির কাছাকাছি ইতস্তত ছড়ানো কিছু আরামদায়ক প্লাস্টিকের চেয়ার, সবই সমুদ্রমুখী এবং খালি। যেগুলি ভর্তি, তাতে যারা বসে আছেন তার অধিকাংশই আমাদের পরিচিত। সপরিবারে বাসু সাহেব আর ব্রজদুলাল বাবু। ব্রজবাবুকে মনে আছে তো? ড্রেস রিহার্সালের কাটার, তারই ব্যবস্থাপনায় ও আগ্রহে এবার পুরীর বদলে এই গোপালপুরে অভিযান। ব্রজদুলাল অকৃতদার একা মানুষ, অগাধ সম্পত্তি। গত বছর অল্প সময়ের ব্যবধানে তার তিনটি ঘনিষ্ঠ বন্ধুর অপমৃত্যু ঘটেছে। বিল সবরিয়া আর ডাক্তার ঘোষাল মারা গিয়েছিলেন বিষ প্রয়োগে, আর একজন নিকট বন্ধু ফাঁসি কাষ্ঠে ঝুলে। সেসব কথা বিস্তারিত বলা হয়েছে ড্রেস রিহার্সালের কাটায়। ব্রজদুলাল তারপর তার শ্যামবাজারের থিয়েটার হাউসটি বিক্রয় করে দিয়েছিলেন। মেলাঙ্কোলিয়ায় অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারে হাওয়া বদলের কথা বলেছিলেন। ওর নিজস্ব একটা ফাঁকা বাড়ি পড়ে আছে পুরীতে, কিন্তু সেটা যেন অভিশপ্ত। স্মৃতি বিজড়িত ক্ষুধিত পাষাণ। তার প্রকাণ্ড গাড়িটি নিয়ে তাই চলে এসেছেন এই গোপালপুর অন সিতে। সপরিবারে বাসু সাহেবকেও পাকড়াও করে নিয়ে এসেছেন দিন 10 ছুটি কাটিয়ে যেতে। হোটেলের রিজার্ভেশন থেকে গাড়ি চালিয়ে পৌঁছে দেওয়া সব কিছু করেছে ওর একান্ত সচিব অশোক। সে নিজে অবশ্য ফিরে গেছে। ওই প্রকাণ্ড গাড়িতে সড়কপথে আসায় রানীদেবীর হুইল চেয়ারটা আনতে কোনো অসুবিধা হয়নি। সকালবেলা প্রাতরাশ সমাধা করে ওরা সার বেঁধে বসেছেন সমুদ্রের কিনারে। রানীদেবীর হাতে কি একটা মাসিক পত্রিকা, কিন্তু এক পাতাও পড়া হয়নি। একে সামুদ্রিক ঝড়ো হাওয়া, তাই প্রতিনিয়তই কানে ভেসে আসছে আশপাশের কথাবার্তা। পত্রিকাটা মুড়ে রেখে পার্শ্ববর্তিনী সুদীপাকে বললেন, গোপালপুর কিন্তু পুরীর তুলনায় অনেক শান্ত। 40 ছুঁই অনুরা সুদীপা বলে, সমুদ্রের শান্তরূপটা ভালোই লাগে। এখানে সাহস করে স্নান করা যায়। পুরীর ঢেউগুলো সবাই যেন দারাসিং, সুযোগ পেলেই ঠ্যাং ধরে পটকে দেবে। কপাল কেটে যায়, হাঁটু ছড়ে যায়। পুরীর সমুদ্রকে খুঁড়ে খুঁড়ে পেন্নাম। আমি তো বাপ পুরী গেলে ভুলেও জলে নামি না। এখানে দিব্যি রোজ স্নান করছি। পায়েল সুদীপার বান্ধবী, ওরা একই স্কুলে পড়ায় কলকাতায়। গ্রীষ্মের ছুটি হওয়ায় একটা ডাবল বেডরুম বুক করে একসঙ্গে আছে। বললে, সমুদ্র নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু এতটা নির্জন যেন বরদাস্ত হয় না। বুকের ভিতরটা কেমন যেন খালি খালি লাগে।
প্রৌঢ় কর্নেল সমাদদার বসেছিলেন অদূরে। এদিকে ফিরে বললেন, বটেই তো, সুটকেস ভর্তি যেসব জমকালো শাড়িগুলো এনেছেন তা পরে সি বিচে পাইচারি করা বেহত্য। দেখবে কে? দেখনেওয়ালা কই? সবাই হেসে ওঠে। সুদীপা জানে আত্মরক্ষার শ্রেষ্ঠ পন্থা এসব ক্ষেত্রে প্রতি আক্রমণ। বান্ধবীকে সাহায্য করতে তাই বলে, কেন দেখবেন তো আপনি? একমাত্র আপনিই তো জানেন। লক্ষ্য করে দেখে রেখেছেন কোন মহিলা একই শাড়ি পরে দুবেলা বেড়াতে বেরিয়েছেন, কার শাড়ির সঙ্গে ব্লাউজ ঠিক ম্যাচ করেনি। তাই তো অত বড় একটা বাইনোকুলার নিয়ে এসেছেন কলকাতা থেকে। কর্নেল একটু ঘাবড়ে যান, বলেন, না না, এটা আমার নিত্য সহচর সার্ভিস যুগের বাইনো। আই নো। প্রতি আক্রমণ চালিয়ে যায় সুদীপা। এককালে ওইটার সাহায্যে শত্রুদের গোপন অবস্থান খুঁজতেন, এখন অবসর নেবার পর সুন্দরীদের গোপন অবস্থানের সন্ধান করেন, বিশেষ করে বহু দূরে যারা সমুদ্রে স্নানরতা। রানীদেবী ঝগড়া কাজিয়া থামিয়ে দেবার চেষ্টা করেন, তোমরা অহেতুক ওর লেগ পুলিং করছো। সুদীপা আর পায়েল, আর আপনিও বুকে হাত দিয়ে বলুন তো কর্নেল সাহেব, এতটা নির্জনতা কি আপনারই ভালো লাগে? তাছাড়া ত্রিসীমানায় কোনো শপিং সেন্টার পর্যন্ত নেই যে দুদণ্ড সময় কাটাতে পারে মেয়েরা। কথাটা লুভে নেয় অর্পিতা। বলুন তো মাসিমা, বেড়াতে এসে যদি শপিংই না করলাম তাহলে? কৌশিক চটজলদি পাদপূরণ করে, ডেংচি বিবি বনব কি করে? ডেংচি বিবি মানে? কৌশিক সাংকর ভাষ্য দাখিলের সময় পায় না, কারণ সেই মুহূর্তেই সামুদ্রিক বাতাসে মিশ্রিত হল ফরাসি সেন্টের একটি উগ্র সুগন্ধ। সকলেই হোটেলের প্রবেশদ্বারের দিকে তাকালেন, মানে তাকাতে বাধ্য হলেন। সদর দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে আসছেন একজোড়া কপত কপতি। কর্তার ঊর্ধ্বাঙ্গে প্রকাণ্ড একটা তোয়ালে, কাঁধে ব্যাগ, নিম্নাঙ্গে নীল রঙের সুইমিং ট্যাঙ্ক, বলিষ্ঠ লোমশ জানুদয়ের প্রাইভেট পার্টস অনাবৃত। কপতির পোশাক আরও বিচিত্র। তোয়ালের বালাই নেই, স্রেফ রানী কালার বিকিনি, শ্যামলা গায়ের রং, কিন্তু দেহ সৌষ্ঠব অনিন্দ। এই জাতীয় কোনো নায়িকাকে দেখেই বোধহয় কালিদাস তার সেই দিল তোর তন্নি শ্যামা শ্লোকটি রচনা করেছিলেন, কারণ বিকিনি পরিধান করায় দেখা যাচ্ছে এরও নামিতা নিম্ন নাভি। ইনিও সোনি ভাড়াদল সকমনা এবং বরাঙ্গের ভ্যাংদয় স্তক নম্রা না হবে কেন? বয়স তো বহুদিন দের করেই অতিক্রম করেছে। কৌশিক ঊর্ধ্বমুখে একটি দার্শনিক স্বগতোক্তি ছেড়ে দেয়, সম্ভবত এরা দুজন সূর্যের এই তৃতীয় গ্রহেরই বাসিন্দা, ইটি নন। অর্পিতা ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করে, ইটি মানে? এক্সট্রা টেরিস্ট্রিয়াল জীব, ওই যারা মাঝে মধ্যে ফ্লাইং ডিস্কে চেপে খেয়াল বসে আমাদের সঙ্গে মুলাকাত মানুষের পৃথিবীতে আসেন। কর্নেল সাহেব বলেন, ওরা কাল একটু বেশি রাত্রে এসেছে। আমি লাউঞ্জে বসে তখন একাই থার্ড পেক ড্রাই মার্টিনিটি শেষ করেছি। ভদ্রমহিলাটিকে চেনা চেনা মনে হলো, কিন্তু ঠিক। পায়েল নিরীহের মতো প্রশ্ন করে, ভদ্রমহিলা কি তখন ওই বিকিনিটা পরেই ছিলেন? সুজাতা বলে, স্টপ ইয়োর কন্টিনিউয়াস লেগ পুলিং পায়েল। আপনারা কি এই নবাগত দম্পতিকে সত্যি চিনতে পারেননি? সুদীপা বলে, আমি পেরেছি। এরা চিনতে পারছেন না ওর গাত্রবর্ণের জন্য। মেকআপ ম্যানের সেই দুধে আলতা রঙের প্রলেপটা তো এখন নেই। উনি হচ্ছেন টলিউডের মোস্ট ফেমাস নায়িকা, পরপর 3টি বক্স অফিস বিদীর্ণ করা নবাগতা আর্টিস্ট অনামিকা সেন। সেন না ঘোষাল জানতে চায় পায়েল। সুদীপা বলে, আমি ওর ম্যারিটাল হিস্ট্রি নিয়ে গবেষণা করিনি। এটুকু শুনেছি যে বেশ কয়েকবার উনি বিবাহ করেছেন, কিন্তু প্রথম অভিনয়কালে যে উপাধিটা ছিল সেন, সেটি পরিবর্তন করেননি। একটু দম নিয়ে সুদীপা আবার বললে, এটি ওর চতুর্থ স্বামী সোমেশ্বর ঘোষাল। ওদের বিয়ে হয়েছে মাস 3। এটা ওদের হানিমুন ট্রিপ নয়, সে বখারা মিটেছিল কাঠমান্ডুতে। সুজাতা বলে, ওরে বাব্বা, তুমি ওদের বিষয়ে এত নারীর খবর পেলে কোত্থেকে? পায়েল সমাধান দাখিল করে, সুদীপা স্কুলে বাংলা পড়ায়, আবার ফ্রিল্যান্স জার্নালিজমও করে, একাধিক সিনেমা পত্রিকায় লেখে। অর্পিতা জানতে চায়, ওই মিস্টার সোমেশ্বর ঘোষাল কি করেন? বর্তমানে ধর্মপত্নীর খিদমতগিরি। এককালে ভালো ফুটবলার ছিলেন, সিনিয়র ডিভিশন টিমে ফরওয়ার্ডে খেলতেন। অর্পিতা আবার জানতে চায়, কোন টিমে? এক এক সিজনে এক এক টিমে। কেন আপনি জানেন না? ফুটবল মরশুমের আগেই নামকরা ফুটবলাররা কোরাসে সেই বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতটা গাইতে থাকেন, কে নিবি গো কিনে আমায়, কে নিবি গো কিনে। ইতিমধ্যে হোটেল থেকে কিছুটা দূরে খিদমতগার তার তোয়ালেটা বিছিয়ে দিয়েছে।
অনামিকা তার সর্বাঙ্গে ইতালিয়ান অলিভ অয়েল বার্তল্লি মর্দন করতে শুরু করেছে। এতক্ষণে এসে উপস্থিত হলো সমরেশ পালিত। সেও সুইমিং ট্রাঙ্ক পরে এসেছে। সবাইকে সম্বোধন করে বলে, গুড মর্নিং এভরিবডি। আপনারা এখনও কেউ জলে নামেননি দেখছি, এরপর বালিজে তেতে উঠবে। কর্নেল বলেন, আমরা তৈরি হয়ে নিতাম, কিন্তু ইতিমধ্যে একটি বাধার সৃষ্টি হয়েছে। কেউ স্থান ত্যাগ করতে চাইছেন না। সমরেশ একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে। স্ত্রী অর্পিতার দিকে ফিরে বলে, তুমি চট করে পোশাক টোশাক বদলে এসো, আমরা এখনই জলে নামব। তারপর কর্নেলের দিকে ফিরে বলে, হ্যাঁ, কি একটা বাধার কথা বলছিলেন যেন আপনি? কোনো হাঙ্গর টাঙ্গর কি পথ ভুলে এ পাড়া এসে পড়েছে? অর্পিতা স্নানের পোশাক পরতে চলে গেল সমরেশের হাত থেকে চাবিটা নিয়ে। কর্নেল বললেন, আপনি বুলসাই হিট করেছেন মিস্টার পালিত। হাঙর না, হাঙর না, হাঙর নয়, কিলার হোয়েল, ওই যাকে বলে অর্কা, অর্থাৎ জজ ছবির নাম ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন। সমরেশ বসেছিল কপত কপতির দিকে পিছন ফিরে। অভিনব দৃশ্যটা এখনও তার নজরে পড়েনি। বলে, হেয়ালিটা একটু ভেঙে বলবেন কর্নেল সাব। কর্নেল একটি ফৌজি লবজ ঝাড়লেন। সোলজার, বাউট টার্ন। সমরেশ বুঝল। 180 ডিগ্রি ঘুরে বসল। তারপর সে যেন স্থানকাল পাত্র ভুলে গেল। ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ভালো করে দেখে নিয়ে আবার বসে পড়ল। অসংকোচে টেনে নিল কর্নেল সাহেবের হাত থেকে তার 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি বাইনোকুলারটা। অসংকোচেই চোখে লাগালো, যেন বজ্রাহত হয়ে গেছে সে। ইতিমধ্যে তৈল মর্দনান্তে বাংলা ফিল্ম তথা সিরিয়ালের দিল তোর নায়িকা উবুর হয়ে শুয়েছেন তোয়ালের উপর। সানট্যান্ড হবার বাসনা তার। অগত্যা ছুটি পেয়ে ওর খিদমতগার এদিকে পায়ে পায়ে এগিয়ে আসে। তোয়ালেটা গাত্রচ্যুত হওয়ায় তার লোমশ দেহের 90% নগ্ন। যুক্ত করে সকলকে সমবেত নমস্কার করে বলে, গুড মর্নিং এভরিবডি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আমরা দুজন কাল রাত্রে এসেছি, উঠেছি 22 নম্বর ঘরে। থাকবো দিন সাতেক। আপনাদের কারোর সাথে আমাদের আলাপ নেই, সেই কাজটা সারতেই উঠে এলাম। সর্বাগ্রে নিজের পরিচয়টা দিই। পিতৃদত্ত নাম সোমেশ্বর ঘোষাল। এককালে ছিলাম ফুটবলার। সিনিয়র ডিভিশনে রাইট ইন খেলতাম। এক শালিকাপুত্র স্টপারের লেঙ্গিতে ডান ফিমার বোনটা বল সকেট জয়েন্ট থেকে বেরিয়ে আসে। আমরা পেনাল্টি পেয়েছিলাম, জিতেও ছিলাম, কিন্তু আমি আর ফুটবল ময়দানে ফিরে আসতে পারিনি। কর্নেল বললেন, হাউ স্যাড। ইয়েস স্যার, ইটস দ্য স্যাডেস্ট অফ অল ফাউলস ইন মাই ফুটবলার্স ক্যারিয়ার। বর্তমানে আমি আমার ওই বেটার 7-8 এর খিদমতগারি করে গ্রাসাচ্ছাদন করি। সমরেশ জানতে চায়, বেটার 7-8 মানে? সোমেশ্বর বললে, আপনি বিবাহিত কিনা জানি না, হলে নিশ্চয়ই অস্তিত্বে অবগত আছেন বেটার হাফ কাকে বলে। বিবাহের সময় আমার উনি ছিলেন বেটার 3/4। আমার পরিচয় ছিল অনামিকা সেনের ফুটবলার হাজবেন্ড। ল্যাংড়া হয়ে যাবার পর আমি হয়ে গেছি ওয়ার্স 1/8। উনি ন্যাচারালি বেটার 7/8। সে যাক, আপনাদের পরিচয়গুলি সংগ্রহ করি, 7 দিন একত্রে থাকতে হবে যখন। কর্নেল আগ বাড়িয়ে বলেন, সবার আগে আপনি বসুন। আমি হলাম ইন্ডিয়ান আর্মির অবসরপ্রাপ্ত কর্নেল বিলমঙ্গল সমাদ্দার। একাই আছি একতলার 2/1 ইনি স্বনামধন্য PK বাসু বারেট ল, মিসেস বাসু। এরা দুজন পায়েল আর সুদীপা একই স্কুলে পড়ান, আছেন দোতলায়। এদের পাশের ঘরে মিস্টার কৌশিক আর সুজাতা মিত্র। ওদের সঙ্গে একটি কিউট বাচ্চা, কি যেন নাম। সুজাতা পাদপূরণ করে। মিঠু, হ্যাঁ মিঠু। আর ইনি ব্রজদুলাল বাবু। এসেছেন একাই, এছাড়া আছে আর একটি কাপল, সমরেশ। আর ওই তো নাম করতে করতে এসে পড়েছেন ওর বেটার হাফ। সুইমিং কস্টিউমের ওপর একটি হাউসকোট চাপিয়ে ঠিক সেই মুহূর্তেই ভিতর থেকে এগিয়ে এলো অর্পিতা। সোমেশ্বর পর্যায়ক্রমে নমস্কার করে যাচ্ছিল, অর্পিতাকেও করল। অর্পিতা গায়ের তোয়ালে জড়িয়ে একটা চেয়ারে বসল। সোমেশ্বর বললে, দেখুন আমি শ্রুতিধর নই, এতগুলি নাম ঠিক ঠিক মনে রাখতে পারবো না। আপনাকে আমি কর্নেল সাহেব আর ওকে ব্যারিস্টার সাহেব বলে ডাকবো। ইনি ন্যাচারালি বাসু মাসিমা, তাহলে 3টি নাম মনে রাখার দরকার হবে না। ঠিক সেই সময়ে 3-4 মিটার দূরত্বে বালুসজ্জালিনা অনামিকা মিহি গলায় হাঁকার পারে, ডার্লিং একটু শুনে যাও প্লিজ। সোমেশ্বর রওনা দেবার আগে বাসু সাহেবের দিকে ফিরে বললে,
আদালতের সমন স্যার, আগে সেটা সেরে আসি, না হলেই আদালত অবমাননা। ব্রজদুলাল বলেন, ছোকরা খুব ফুর্তিবাজ, মুখে চোখে কথা, তাই না বাসু সাহেব? অন্তত সেই রকম একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছে। বাসু সাহেবের মন্তব্য। দূর থেকে দেখা গেল অনামিকা ফ্লাক্সটা খুলতে পারছে না। সোমেশ্বর সেটা খুলে ওকে কিছু কফি ঢেলে দিয়ে আবার ফ্লাক্সটা বন্ধ করে দিল। ওরা নিম্নস্বরে কি যেন আলাপচারি করল। তারপর সোমেশ্বর এগিয়ে এগিয়ে আসতে থাকে। অনামিকা উঠে বসে, সমুদ্রের দিকে মুখ করে কফি পান করতে থাকে। এখন তার প্রোফাইল দেখা যাচ্ছে। সমরেশ নির্লজ্জের মতো আবার তুলে নিল কর্নেল সাহেবের চেয়ার থেকে তার দূরবীনটা। সোমেশ্বরের সেটা নজরে পড়ল। ঘাড় ঘুরিয়ে বাইনোকুলারের লক্ষ্যমুখটাও লক্ষ্য করল। অনামিকা এতক্ষণে সামনে ফিরেছে, তাড়িয়ে তাড়িয়ে কফি পান করছে। সোমেশ্বর রসিকতা করে সমরেশের কাঁধে একটা হাত রাখল। সমরেশ চমকে বাইনোটা নামিয়ে নিতেই সোমেশ্বর বলে, আপনি যা ভাবছেন তা নয়, ওটা স্নাইপ নয়, স্যান্ড পাইপার। স্নাইপ সুস্বাদু, কিন্তু স্যান্ড পাইপারের মাংস অখাদ্য। সমরেশ রীতিমতো অপ্রস্তুত হয়ে বলে, স্যান্ড পাইপারই হবে বোধহয়। বাইনোটা ফেরত দেয়। সকলে পরস্পরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। সোমেশ্বর বলে, এতক্ষণে সবার গলায় নিশ্চয়ই শুকিয়ে কাঠ হয়ে উঠেছে। আমাকে এক রাউন্ড ড্রিঙ্কস পরিবেশনের অনুমতি দিন। বলুন, কে কি নেবেন? কর্নেল সাহেব, বিয়র যদি মাছরাঙা পাওয়া যায়, না হলে ব্ল্যাক লেভেল। বাসু সাহেব এত সকালে কিছু নিতে রাজি হলেন না। মিসেস বাসু কোক, ব্রজদুলালও বিয়র। কৌশিক চাইল ভদকা উইথ কানাডা ড্রাই। সোমেশ্বর দুই দিদিমণির দিকে ফিরে বলল, আপনারা দুজন? দুই বান্ধবীর চোখাচোখি হলো। সুদীপা বলল, যা হোক দুটো সফট ড্রিঙ্কস। সোমেশ্বর বলে, জিন অ্যান্ড লাইমও কিন্তু লেডিস ড্রিঙ্ক, এক পেগে কিছু নেশা হবে না। আর এখানে ছাত্রীরা তো কেউ নেই, অসুবিধাটা কোথায়? পায়েল স্বীকার করলো, আমি জীবনে কখনো খাইনি কিন্তু। সোমেশ্বর বলে, তবে জন্মের শোধ এখানেই পরীক্ষাটা করে ফেলুন। আই স্ট্যান্ড গ্যারান্টি এক পেগে কোনো নেশা হবে না। হয় না? সমরেশ বলল, আমারও তাহলে ওই জিন অ্যান্ড লাইম। সোমেশ্বর অর্পিতার দিকে ফিরে বলল, আপনি কি নেবেন মিসেস পালিত? আমি একটা সফট নেব, কোক। কৌশিক উঠে দাঁড়ায়, বলে, আপনি নিজ স্বীকৃতিতে শ্রুতিধর নন, সব গুলিয়ে ফেলবেন। চলুন, আমিও যাই আপনার সঙ্গে। ওরা দুজনে সবে বারের দিকে গেছে, এমন সময় সামুদ্রিক হাওয়ায় ভেসে এলো একটা সকতর আহ্বান, ডার্লিং, কৌটোটা খুলতে পারছি না। বলে অনামিকা এদিকে ফিরল। ভিড়ের মধ্যে সোমেশ্বরকে চিহ্নিত করতে চাইল, চোখ থেকে সানগ্লাসটা খুলে। এতক্ষণে বোঝা গেল কালিদাসের সেই দিল তোর শ্লোকের ওই বিশ্লেষণটাও মিলে যাচ্ছে। চকিত হরিণী প্রেক্ষণা, তা হোক না বয়স, হিসাব মতো দের করি। সমরেশ আবার সরাহত, সম্মোহিতের মতো সে উঠে দাঁড়ালো। অনামিকা তার দিকে তাকিয়ে ভুবনজয়ী এক টুকরো হাসি ছুড়ে দিল। তারপর কিশোরী মেয়ের মতো আদুরে গলায় বললে, এই ক্রিমের কৌটোটা কিছুতেই খুলতে পারছি না। সমরেশ হন্তদন্ত হয়ে এগিয়ে গেল সেদিকে, বসে পড়ল ওর বিছানা তোয়ালের পাশে, বালিতেই। এদিকে কর্নেল সাহেব ততক্ষণে বাইনোর ফোকাসিংটা অ্যাডজাস্ট করে রানিং কমেন্ট্রি শুরু করেছেন। কিন্তু ক্রিমের কৌটোটা সত্যি আটকে গেছিল কিনা খোদায় মালুম। এখন সেটা খোলা গেছে, কিন্তু মনে হচ্ছে শুধু টিনের কৌটো নয়, আরও কিছু উন্মোচনের আগ্রহ নিয়ে উনি ওপাড়ায় গেছেন। দুজনে সে বিষয়ে আলাপচারি হচ্ছে। রানী বলেন, আপনি থামুন তো কর্নেল সাহেব, আমরা ওই দৃশ্য দেখতে এখানে এসে বসিনি। আই নো, কিন্তু বাইনোতে তো সিগাল, স্নাইপ, স্যান্ড পাইপার কিচ্ছুটি দেখতে পাচ্ছি না, শুধু একজোড়া চখাচখি। অর্পিতার আর সহ্য হয় না, চিৎকার করে ওঠে, সমর, বেলা বেড়ে যাচ্ছে, চলো এবার জলে নামি। অত দূর থেকে সমরেশ জবাব দিল, তুমি নামো, আমি এখনই আসছি। কর্নেল রানিং কমেন্ট্রি চালিয়ে যাচ্ছেন। ওই ক্রিমটা বোধ হয় পিঠে মাখতে হয়, নিজে নিজে মাখা যায় না, তাই একটা হেল্পিং হ্যান্ড। কথাটা অসমাপ্ত রইল, কারণ সেই সময়ে একটি বার অ্যাটেন্ডেন্ট এর হাতে ট্রেতে সুরাপাত্র সাজিয়ে ফিরে এলো ওরা দুজন। পরিবেশন শুরু হয়ে গেল, কিন্তু চিয়ার্স বলে কেউ চুমুক দিল না। সোমেশ্বরের প্রতিক্রিয়ার জন্য সবাই রুদ্ধশ্বাসে প্রতীক্ষা করছে। সোমেশ্বর তাকিয়ে দেখল, অনামিকা উবুর হয়ে পড়ে আছে, আর তার পিঠে সমরেশ ওই ক্রিমটা মালিশ করে দিচ্ছে। সোমেশ্বর নির্বিকার, কোনো ভাবান্তর হলো না তার। কর্নেল সাহেব তাকে বললেন, আপনার বেটার 7/8 আপনাকে একটু আগে খুঁজছিলেন। চিয়ার্স বলে সোমেশ্বর তার হুইস্কি সোডায় একটা চুমুক দিল। হ্যাঁ,
এত সকালেও সে হুইস্কি পানে অভ্যস্ত। বললে, বুঝেছি, ওই ক্রিমটা ওর পিঠে মাখিয়ে দেবার জন্য। এ আমার নিত্য কর্মপদ্ধতির অন্তর্ভুক্ত। তা নতুন খিদমতগার তো ও আজ পেয়েই গেছে, আমার ছুটি। অর্পিতা গটগট করে সমুদ্রের দিকে এগিয়ে গেল। হাঁটু জলে নেমে আবার হাঁকার দিল, সমর, আমি জলে নামলাম কিন্তু। ওকে, আই এম কামিং ইন আ মিনিট ডার্লিং। প্রায় ঘণ্টাখানেকের পরের কথা। ইতিমধ্যে স্নানার্থীরা একে একে স্নান সেরে ভিতরে গেছেন। কৌশিক, সুজাতা, পায়েল, সুদীপা, কর্নেল, সমাদ্দার প্রভৃতি। বাসু সমুদ্র স্নান খুব উপভোগ করেনও, কিন্তু গত বছর পুরীতে পরপর দুদিন সমুদ্র স্নান করে সর্দি জ্বরে পড়েছিলেন। এবার তাই রানীর নির্দেশে তার সাগর জলে নামা মানা। ব্রজদুলাল সমুদ্র স্নান পছন্দ করেন না, তার আর্থারাইটিস আছে। সারা বছর তিনি গরম জলে স্নান করেন। অর্পিতা প্রায় আধ ঘন্টা জলে ছিল। বেশ ভালোই সাঁতার জানে সে। তটরেখা ছেড়ে মানুষভর জল এলাকায় অনেকটা সাঁতরে ফিরল। মাঝে একবার ডাঙায় উঠে হাঁক পেরেছিল তার কর্তার উদ্দেশ্যে, কি তুমি আজ নাইবে? না না। সমরেশ রীতিমতো ভদ্রলোক, তার কথার নড়চড় হয়নি। এই এলাম বলে, জাস্ট আ মিনিট। অর্পিতা রীতিমতো আহত হয়ে পায়ে পায়ে উঠে এলো। ওদের সামনে দিয়ে মাথা নিচু করে হোটেলের দিকে চলে গেল, ভিজা বেদিং কস্টিউমের ওপর একটা হাউসকোট চাপিয়ে। কেউ তাকে কিছু বললও না, সেও কোনো কথা বলল না। চরম অপমানিত মনে হলো তাকে। ছাতার তলা থেকে ইতিমধ্যে বাসুর সস্ত্রী উঠে এসেছেন হোটেলের পোর্চে। পোর্চটাও প্রকাণ্ড, ওভাল শেপড, অনেকগুলি কংক্রিটের বেঞ্চি, মাঝখানে খানকতক বেতের টেবিল আর পোর্টেবল বেতের চেয়ার। তার একটা দখল করে হুইস্কি, সোডা, স্ন্যাক্স আর বরফ নিয়ে জমিয়ে বসেছিল সোমেশ্বর একাই। অর্পিতা যখন পোর্চের সামনে দিয়ে নতমস্তকে ভিতরে যাচ্ছে, তখন হঠাৎ উঠে দাঁড়ালো সোমেশ্বর। একটু এগিয়ে এসে ডাকল, মিসেস পালিত। কুঞ্চিত ভ্রু অর্পিতা বলল, না, দেখছেন না আমার সর্বাঙ্গ ভিজে, এই কি কথা বলার সময়? ও, আই এম সরি, এক্সট্রিমলি সরি। অর্পিতা তোয়ালে দিয়ে সর্বাঙ্গ ঢেকে ভিতরে চলে যায়। সোমেশ্বর গ্লাসটা উঠিয়ে নিয়ে এদিকে এগিয়ে আসে। বসেছিলেন শুধু বাসু সাহেব আর রানী দেবী, আর রানীর কোলে ঘুমন্ত মিঠু। কৌশিক, সুজাতা জামাকাপড় বদলাতে গেছে। বাসু সাহেব যে টেবিলে বসেছিলেন তার কাছেই ছিল আরও কিছু ফাঁকা বেতের চেয়ার। সোমেশ্বর বাসু সাহেবকে বলে, একটু বসতে পারি স্যার? বাসু সমুদ্রের দিকে তাকিয়ে বসেছিলেন, ঘাড় না ঘুরিয়ে বললেন, বসো, কিন্তু তুমি স্নানে যাবে না? যাব বলি তো সকাল থেকে তৈরি হয়ে আছি, কিন্তু ক্লিয়ারেন্স পাচ্ছি কই? সিগন্যাল যে এখনো আপ। বাসু নীরব রইলেন। রানী অহেতুক মিঠুর পিঠে থাপড়া দিতে শুরু করেছেন। সোমেশ্বর বলে, একটা কথা বলতে পারি ব্যারিস্টার স্যার? বাসু বিরক্ত হয়ে বলেন, পারো, কিন্তু অতি সংক্ষেপে। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না স্যার? অফকোর্স, লাঞ্চের আগে 3 প্যাক হুইস্কি তো বাড়াবাড়ি বটেই। কি গিলছ ওটা? রয়্যাল ট্যাগ? সোমেশ্বর হাতের গ্লাসটা দেখিয়ে বলে, আমি স্যার এটার কথা বলছি না, বলছি ওই লোচ্চাটার কথা। বা হাতটা বাড়িয়ে সে নির্জন সমুদ্রবেলায় কপত কপতিকে দেখিয়ে দিল। সমুদ্র সৈকত সম্পূর্ণ নির্জন, শুধু ওই একটা ছাতার তলায় দুজনে ক্রমাগত বকবকম করে চলেছে। সোমেশ্বর যোগ করে, পালিতটা কি এর আগে জ্যান্ত কোনো সুন্দরী মেয়ে ছেলে দেখেনি? বাসু জানতে চান, পালিত? কোন পালিত? ওই যে সমরেশ পালিত, শালা নাকি কিনুগোয়ালার গলিতে মাঝরাতে কর্নেট বাজায়। কি করে জানলে? কে বলেছে? কে বলেছে মনে নেই, ওই আর কি 5 জন বলে। ও, তাই বুঝি। বাসু উঠে পড়েন। হুইল চেয়ারটা ঠেলতে ঠেলতে এই মদ্যপের মাতলামি থেকে পালাবার একমাত্র পথ স্থানত্যাগ করা। একটু পরেই ওদের ডাকতে এলো কৌশিক, সুজাতা। ডাইনিং হলে গিয়ে দেখেন কর্নেল, ব্রজদুলাল, সুদীপা আর পায়েল বসেছে একটা টেবিলে। বিপরীত টেবিলে গিয়ে বসলেন ওরা 4 জন। লক্ষ্য হলো ডাইনিং হলের দূরতম প্রান্তে একা বসে মধ্যাহ্ন আহার সারছিল অর্পিতা। হঠাৎ সে উঠে ওয়াশ বেসিনের দিকে এগিয়ে গেল। মনে হলো আহার অসমাপ্ত রেখেই। সুজাতা মেনু কার্ড থেকে লাঞ্চের অর্ডার দিল। রানী জানতে চান, ফুটকির খাওয়া হয়েছে? সুজাতা ঘাড় নেড়ে জানায়, ফুটকির মধ্যাহ্ন আহার সমাপ্ত। ফুটকি হচ্ছে বিষের দিদি, এখন সে মিঠুর দেখভাল করে। বিষে কলকাতায় একা কুম্ভ নকলবুদির গড় রক্ষা করছে। কৌশিক বলে, মামু আজ সকালে একেবারে চুপচাপ ছিলেন, একটা কথাও বলেননি।
একদৃষ্টে তাকিয়েছিলেন সমুদ্রের দিকে। কি দেখছিলেন মামু অমন করে? নিম্নচাপ। বহু দূরে সমুদ্রের মাঝখানে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সাইক্লোন অনিবার্য। পৌঁছাতে দিন 2-3 লাগবে মনে হচ্ছে। নিম্নচাপ মানে ঝড়ের লক্ষণ? সাইক্লোন? তাই তো আশঙ্কা করছি। ঝড়টা কোন দিক থেকে আসছে, কোন ঘরটা ভাঙবে তার ঠিক বুঝে উঠতে পারছি না। একটা অসঙ্গতি মিটলেই সেটা বোঝা যাবে। অসঙ্গতি? কিসের অসঙ্গতি জানতে চান রানী। আজ সকালে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু তার মধ্যে একটা ভুল আছে, ভ্রান্তি। মিথ্যা কিনা জানি না, কিন্তু একটা অনিবার্য অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন, যা হয় না তাই। কিন্তু কে বলল, কখন বলল, কি জাতের কন্ট্রাডিকশন? ধরো কেউ যদি বলে ক্যালেন্ডারে দেখলাম এবছর গুড ফ্রাইডের ছুটিটা রোববারে পড়ে নষ্ট হয়েছে, এরকম আপাত অসঙ্গতি। আই সি, কিন্তু কে বলল, কখন বলল? দ্যাটস দ্য $1,000,000 কোশ্চেন। কে বলল এবং কখন বলল? মেমোরির পাতা উল্টে দেখো কি অসঙ্গতি। আগে থেকে সেটা চিহ্নিত করতে পারলে ঝড়ের সময় কাজে দেবে। সুজাতা বললে, আমার কানে একটা অসঙ্গতি লেগেছে। সোমেশ্বর বললেন, বিয়ের সময় ওর বউ ছিল বেটার 3/4, কিন্তু ওর হাঁটু ভাঙার পর বউ হয়ে গেল বেটার 7/8, তাই না? কিন্তু ওদের বিয়ে তো হয়েছে মাত্র 3 মাস। হাঁটুটা কি তার আগে ভাঙেনি? বাসু বলেন, এটা একটা অসঙ্গতি বটে, কিন্তু ভগ্নাংশগুলো তো কথার কথা। আমি যে ভ্রান্তিটার কথা বলছি তা আরও বড় জাতের। ডেলিভারেট গ্রস বেইট টু এন্টাইটস আদার্স। মাছের টোপ কি সেটা? এখানে সূর্যের আলোর তেজ এখন কমে যায় 5:45টায়। ওরা সদল বলে বেরিয়ে পড়েন সান্ধ্য ভ্রমণে। আজ কিন্তু হোটেল পড়ছেই ওদের সবার জন্য অপেক্ষা করছিল একটা বিস্ময়। বাসু সাহেবের ভাষায়, যা হবার নয় তাই। পড়ছে সোমেশ্বর আর সমরেশ মুখোমুখি বসে দাবা খেলছে। দর্শকের আসনে বসে আছে অর্পিতা। 2 দাবারও চোখ তুলে চাইল না পর্যন্ত। সুদীপা সোমেশ্বরের দিকে ফিরে বলে, অনামিকা কি ঘরে? সোমেশ্বরের কানের প্রশ্নটা ঢোকে না। তার আগেই সমরেশের ঘোড়া 2.5 পা এগিয়ে এসেছে। অর্পিতা নিঃশব্দে তার তর্জনী তুলে দেখালো। দূরে, বহু দূরে একটা ছাতার তলায়। এবার ছাতাটি পশ্চিম দিকে হেলেছে। অনামিকা একটি পত্রিকা পড়ছে এক মনে। তার পরনে একটা চাপা রঙের কাঞ্জিভরম, ম্যাচিং ব্লাউজ ও হাই হিল। ওরা পোর্চ ছেড়ে বালুবেলায় নেমে এলেন। কর্নেল আর বাসু সাহেব পদচারণা শুরু করলেন পশ্চিম মুখ। মেয়েরা পূব দিকে। কৌশিক রইল রানীদেবীর কাছে। ব্রজ দুলালো হাঁটতে নারাজ। কৌশিক বলল, বুঝলেন মামিমা, প্রথমে মনে হয়েছিল জ্যামিতিক ফিগারটা চতুষ্কোণ, পরে বোঝা গেল অর্পিতা নন এন্টিটি, ওই যাকে বলে এলেবেলে। সুতরাং জিওমেট্রিক ফিগারটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ। শীর্ষবিন্দুতে অনামিকা আর অতিভুজের 2 প্রান্তে 2 যুযুধান ষণ্ড, সেই ইন্টারনাল ট্রায়াঙ্গেল। এবেলা দেখছি তাও ঠিক নয়। প্রবলেমটা অধিবৃত্তের। ইলিপসের 2টি ফোসাই, 2 নাভি এখন কাছাকাছি এসে গেছে। মিলে গেলেই অধিবৃত্তটা বৃত্তে পরিণত হবে। বর্তমানে ওই অধিবৃত্ত পথে নামিতা নিম্ন নাভি অতি দূর দিয়ে নাভিদ্বয়কে পরিক্রমা করছেন। ব্রজদুলাল বিরক্ত হয়ে বলেন, সাদা বাংলায় কথা বলতে কি ভুলে গেছ কৌশিক? কৌশিক বললে, সাদা বাংলায় ওদের দুজনের লড়াই কাজিয়া মিটে গেছে, আর ভয়ের কিছু নেই। তুমি তো তাই বলছো, কিন্তু বাসু সাহেব তখন কি যেন নিম্নচাপের কথা বলছিলেন, একটা নাকি সাইক্লোন হতে পারে। কৌশিক প্রত্যুত্তর করার সময় পেল না। লক্ষ্য হলো ওরা 3 জনে পোর্চ থেকে এদিকেই এগিয়ে আসছে। দাবা খেলায় সোমেশ্বর হেরে গেছে। সমরেশ বললে, একটা কথা বলতে এলাম। আমরা কাল খুব সকালে চিল্কা যাব ভাবছি। আপনারা কে কে পার্টিসিপেট করবেন? রানী বললেন, ওরা সবাই ফিরে আসুন, তখন কথা হবে। সান্ধ্য ভ্রমণান্তে সবাই যখন একত্র হলেন, অনামিকা বাদে, সে ঘরে চলে গেল। তখন প্রস্তাবটা আবার পেশ করল সমরেশ। চিল্কা ওখান থেকে 3-4 ঘন্টার মোটর পথ। ওদের পরিকল্পনা প্যাকেট ব্রেকফাস্ট নিয়ে খুব ভোরে রওনা দেওয়া, লেটেস্ট 6টা। তাহলে চিল্কায় গিয়ে রম্ভায় লাঞ্চ সারা যাবে। আবার 4টে নাগাদ রওনা দিলে রাত 8টায় ফিরে এসে এখানে ডিনার করা যাবে। যাত্রী সংখ্যা বুঝে ওরা স্থির করবে কি গাড়ি নেওয়া হবে। দেখা গেল বিশেষ কেউই উৎসাহিত হলেন না। অধিকাংশেরই চিল্কা দেখা। সুদীপা আর পায়েল সুজাতাকে জনান্তিকে বললেন, ওই দেমাকির সঙ্গে কে যাবে?
আজ সারাদিনে এসে আলাপ করার সময় হলো না তার। অগত্যা ওরা একটা টাটা সুমো বুক করলো। 4 জন আরামসে যাবে, অনামিকা, সোমেশ্বর আর পালিত দম্পতি। পরদিন নিত্য কর্মপদ্ধতি অনুসারে সূর্যোদয়ের অনেক আগেই বের হয়েছিলেন বাসু সাহেব। সমুদ্র সৈকতে অনেকটা হেঁটে যখন ফিরে এলেন ততক্ষণে সূর্যোদয় হয়ে গেছে, তবে মেঘের আড়ালে। হঠাৎ নজর হলো নির্জন পড়ছে একা বসে আছে অর্পিতা, রুমাল দিয়ে চশমার কাঁচটা মুছছে। বাসু সাহেবকে দেখে তড়িঘড়ি চশমাটা নাকে চড়ালো। ওর চোখ দুটো লাল। বাসু অবাক হয়ে বলেন, এ কি, তোমরা যাওনি? ধরা গলায় অর্পিতা বলল, আমি যাইনি, ওরা গেছে। তুমি গেলে না কেন? ভোর রাত থেকে লুজ মোশন হচ্ছে, পেটটা আপসেট করেছে। স্যাড কেস। তা ওরা 3 জন একদিন জার্নিটা পোস্টপন করলেই পারত, কাল যেত। চিল্কা তো পালিয়ে যাচ্ছে না। নত নেত্রে অর্পিতা বলল, ওরা 3 জন নয়, 2 জন। মানে? মিস্টার ব্যানার্জি, মিস্টার ঘোষালও যাননি। কাল রাত্রে অত্যাধিক ড্রিঙ্ক করেছিলেন, এখনও খোয়ার ভাঙেনি। আই সি। বাসু বসলেন সামনের একখানা চেয়ার দখল করে। বেডটির আগে সচরাচর উনি ধূমপান করেন না, আজ কিন্তু প্রয়োজন হলো। প্যাকেট থেকে পাইপ আর পাউচ বার করতে থাকেন। আমি কি করব বলুন মেসোমশাই? আপনি কি অ্যাডভাইস দেন? এখন আমার কি করা উচিত? বলছি, তার আগে আমাকে কিছু ডাটা দাও দেখি। সমরেশ লোকটা কি বরাবরই এই জাতের? কতদিন বিয়ে হয়েছে তোমাদের? পরস্ত্রী কাতরতা কি ওর স্বভাবজাত? পরস্ত্রী কাতরতা? না, আমি পর স্ত্রী কাতরতার কথা বলছি। অপরের সুন্দরী স্ত্রী দেখলে কি ওর মাথা ঘুরে যায়? তা কিছুটা যায়। 2 বছর বিবাহিত জীবনে এটা অনেকবারই লক্ষ্য করেছি, তবে এমন মাত্রাতিরিক্তভাবে নয়। সেটা এই প্রথম, এবারই। আই সি। দ্বিতীয়ত, গান বাজনার শখটা কার, তোমার না সমরেশের? কি আশ্চর্য, আপনি কেমন করে জানলেন? অর্পিতা, তুমি আমার পরামর্শ চেয়েছ, গ্র্যাটিস। পরামর্শ আমি দেব, কিন্তু কোনো প্রতিপ্রশ্ন করো না। যা জিজ্ঞেস করছি জবাব দাও। গান বাজনার শখ দুজনেরই। সেই সূত্রেই আমাদের প্রথম আলাপ। ও সেতার বাজায় আর আমি আধুনিক সঙ্গীত গাই। অবশ্য একটা স্কুলে গানও শেখাই। আরও চাকরি করে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। ও এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার? না, ও ওখানকার এলডি ক্লার্ক। বুঝলাম। তোমরা থাকো কোথায়? খেলাতবাবু লেনে। কেন? কেন প্রশ্নটাকে আমল না দিয়ে বাসু বলেন, তোমাদের বাড়ির সামনেই বাদিকে একটা আস্তাকুর আছে, নয়? অর্পিতা অবাক হয়ে বলে, আছে। আপনি কেমন করে জানলেন? তবে বাদিকে নয়, বাড়ি থেকে বেরিয়েই ডান দিকে। না, আমি বাড়িতে ঢুকবার মুখে বা হাতি একটা আস্তাকুর আছে কি না জানতে চাইছিলাম। হ্যাঁ, ঢোকার মুখে ওটা বাদিকেই পড়ে। জ্যৈষ্ঠ মাসে, মানে এখন, তাতে কাঁঠালের ভূতি পড়ে, মাঝে মাঝে মরা বিড়ালের ছানা। অর্পিতা জবাব দেয় না, তার মুখটা হা হয়ে যায়। বাসু সাহেব বললেন, প্রশ্নের ধরনটা তোমার বোধগম্য হচ্ছে না, তাই না? সুদীপাকে জিজ্ঞেস করো, সে বুঝিয়ে দেবে। ও একটা স্কুলে বাংলা পড়ায়। যাক সে কথা, তুমি পরামর্শ চাইছিলে, তাই না? আমার পরামর্শ, ওরা 2 জন চিল্কা থেকে ফিরে আসার আগেই তুমি সুটকেস গুছিয়ে নিয়ে তোমার খেলাতবাবু লেনের বাসায় ফিরে যাও। চাবিটা আমাকে দিয়ে যেও, চেক আউট করার দরকার নেই। অর্পিতা স্তম্ভিত হয়ে যায়, বলে, ওকে ওই ডাইনিটার কবজায় ছেড়ে দিয়ে? এক্স্যাক্টলি। ও স্বভাব ব্যভিচারিণী, 3 বার বিয়ে করেছে। পুরুষ মানুষ আর গলদা চিংড়ির মুন্ডু ও সমান তৃপ্তির সঙ্গে চিবিয়ে খেতে ভালোবাসে। তা হোক, সে বিবাহিতা। তোমার কর্তাকে সে বিয়ে করতে পারবে না, কর্তাও তোমাকে ত্যাগ করতে পারবে না। তোমার পক্ষে এখন সেরা চাল কুইন পনকে 2 ঘর সামনে এগিয়ে দেওয়া। লিভ দ্য হোটেল অ্যাট ওয়ান্স, লেট দ্য কিং ফলো দ্য কুইন। কিন্তু ডান হাতটা বাড়িয়ে দিয়ে বাসু বলেন, নো মোর কিন্তু প্লিজ। আমার রায় দেওয়া হয়ে গেছে। আপিল করতে চাও তাহলে হায়ার কোর্টে যেতে হবে তোমাকে, ঈশ্বরের দরবারে। তর্জনীটা আকাশপানে তুলে দিলেন। চট করে উঠে দাঁড়ান। ভিতর থেকে তখন ব্রজদুলাল, কর্নেল আর সুদীপা, পায়েল বার হয়ে আসছে। অর্পিতা চটজলদি চোখটা মুছে নেয়। সকলেই অবাক হলো অর্পিতার দুঃখের কথা শুনে। পায়েল সুদীপার কানে কানে জনান্তিকে বলে, শুনেছিস, ঘোষাল মাতালটা যায়নি,
আকণ্ঠ মদ গিলে ফ্ল্যাট হয়ে নিজের ঘরে পড়ে আছে। তার সুন্দরী বউটাকে নিয়ে কে কি করছে মাতালটার ভ্রুক্ষেপই নেই। ছি ছি ছি। সুদীপা রস ও ইকারের বদলে 3টি জফলার মাধ্যমে তার ঘৃণার বহির্প্রকাশ করল। ছ্যা ছ্যা ছ্যা, লোকটা বন মানুষ, সারা গায়ে কি লোম দেখছিলি? ওয়াক। ব্রজদুলাল অর্পিতাকে বললেন, ওষুধ টষুধ কিছু খেয়েছ? খাওনি? বসো এখানে, আমার কাছে ডায়াজিন ট্যাবলেট আছে, নিয়ে আসছি। তিনি নিজের ঘরে গিয়ে ওষুধটা নিয়ে এলেন, বললেন, এখনই একটা ট্যাবলেট জল দিয়ে খেয়ে ফেলো, আর এই অ্যান্টিভান ট্যাবলেটটাও। ব্রেকফাস্টে কিছু খেও না, একটু লেবুর জল খেতে পারো। যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও, টেনে ঘুম দাও একটা। অর্পিতা টেবিল থেকে ঘরের চাবিটা উঠিয়ে নিয়ে নিঃশব্দে চলে গেল। ব্রেকফাস্টের পর আজ অধিকাংশই ছাতার তলায় বসেননি, পড়তে বসেছে ব্রিজের আসর। মুশকিল হলো 4th হ্যান্ড নিয়ে, কর্নেল, পায়েল আর কৌশিক। আর কারও উৎসাহ নেই, অনেকে জানেনই না খেলাটা। অনামিকাদের ঘরে একবার ওরা ঢু মেরেছিল, সুবিধা হয়নি। বিরক্ত করবেন না, বোর্ড টাঙিয়ে অঘরে ঘুমোচ্ছে পার মাতালটা। অবশেষে রানী দেবী বসলেন কৌশিকের পার্টনার হয়ে। বহুদিন পর তাস ছুলেন তিনি। প্রথম মিঠু হারিয়ে যাওয়ার পর এই প্রথম। প্রাক লাঞ্চ পর্যায়ে যথারীতি 1 রাউন্ড অ্যাপিটাইজার এলো, বিয়র, জিন অথবা ভদকা, মেয়েদের সফট ড্রিঙ্ক। আর এটা ব্রজদুলালের সৌজন্যে। 2 বোতল বিয়ার আর গ্লাস একটি ট্রেতে সাজিয়ে আর ওই সঙ্গে 1 প্লেট চিকেন টিকিয়া নিয়ে হোটেল বয়ের সাহায্যে ব্রজদুলাল এগিয়ে এলেন একটা ছাতার তলায়, যেখানে এক মনে একটি ইংরেজি বই পড়ছিলেন বাসু সাহেব। ব্রজদুলাল বললেন, আসুন স্যার, একটু বিয়ার ইচ্ছে করুন। বলুন, বঙ্গোপসাগরের নিম্নচাপটার কি অবস্থা? বাসু বইটা মুড়ে রেখে সাবধানে বোতল থেকে মাছরাঙা বিয়ার ঢালতে ঢালতে বললেন, সাইক্লোনটা এসে পড়ল বলে সেটাকে ঠেকানো যায় না। কোনটাকে? ঝড়টাকে? তাই কি সম্ভব? প্রাকৃতিক বিধান, সাবধানতা যেটুকু নেওয়া যায় নিয়েছি। অর্পিতাকে যথাকর্তব্য পরামর্শও দিয়েছি। এখন দেখা যাক সে আমার কথা শোনে কি না। কি পরামর্শ দিয়েছেন তাকে? অবিলম্বে দ্য নোক ত্যাগ করে নিঃশব্দে কলকাতায় ফিরে যেতে। আপনি তাকে তাই বলেছেন? দ্যাট সলভস দ্য প্রবলেম। কি প্রবলেম? শুনুন তবে। ঘণ্টাখানেক আগে, মানে 10:30 নাগাদ, ব্রজদুলাল ইউরিনালে যাবেন বলে নিজের ঘরে গিয়েছিলেন, কিন্তু কিছুতেই চাবি দিয়ে নিজের ঘরের দরজাটা খুলতে পারলেন না। অগত্যা রিসেপশন কাউন্টারে শরণাপন্ন হতে হলো। তখন জানতে পারলেন তার হাতের চাবিটা মিস্টার অ্যান্ড মিসেস পালিতদের ঘরের। অর্থাৎ অর্পিতা পড়ছে যখন ট্যাবলেটের সঙ্গে ঘরের চাবিটা তুলে নিয়ে গিয়েছিল ঘণ্টা 4 আগে, তখন ভুল করে ব্রজদুলালের চাবিটা নিয়ে যায়। যা হোক, ম্যানেজমেন্ট ডুপ্লিকেট চাবি দিয়ে ওর ঘরটা খুলে দেয়। ব্রজদুলাল অর্পিতাকে ডিস্টার্ব করতে চাননি, কিন্তু ম্যানেজমেন্ট শোনেনি। ডুপ্লিকেট চাবি দিয়ে পালিতদের ঘরটা খোলা হয় ব্রজবাবুর ঘরের দ্বিতীয় চাবির সন্ধানে। কিন্তু তাজ্জব কাণ্ড, সে ঘরে অর্পিতা নেই। দীর্ঘ জবানবন্দির উপসংহারে উনি বললেন, আমার মনে হয় সে আপনার পরামর্শটি শুনেছে। নিঃশব্দে নিজের সুটকেসটা তুলে নিয়ে কলকাতায় ফিরে গেছে। বাসু বিয়ারে একটা লম্বা চুমুক দিয়ে পাইপটা ধরালেন। ঘট ঘট করে মাথা নাড়তে শুরু করলেন। ব্রজদুলাল বলেন, ঘাড় নাড়া বুড়ো বনে গেলেন কেন? গুড ফ্রাইডের ছুটিটা রোববারে পড়ে নষ্ট হতে পারে না। দ্যাটস অ্যাবসার্ড। তার মানে? সংক্ষেপে বলিতে গেলে হিংটিং ছট। আপনার মশাই সব সময়ই হেয়ালি। লাঞ্চ টেবিলে আরেক বিস্ময়। পায়েল সুতিবাদের টেবিলে অর্পিতাও আহারে বসেছে। ব্রজদুলাল গুটি গুটি তার কাছে এগিয়ে এসে বলেন, এখন শরীর ঠিক হয়ে গেছে? অর্পিতা ঘাড় নেড়ে জানায় সে সম্পূর্ণ সুস্থ। আমার ঘরের চাবিটা তোমার ব্যাগে। আগে না, ভুলটা বুঝতে পেরেই আমি সেটা কাউন্টারে জমা দিয়ে দিয়েছি। আমার নিজের ঘরটা ওরা প্রথমে খুলে দিয়েছিল ডুপ্লিকেট চাবি দিয়ে, পরে আপনি জমা দেওয়ায় আমার ঘরের চাবিটাও পেয়ে গেছি। আর পেট কামড়াচ্ছে না তো? ঘুমটা হয়েছিল? আগে না, পেট কামড়ানি একেবারে সেরে গেছে। ঘণ্টা 4 টানা ঘুমিয়ে শরীরটাও ঝরঝরে লাগছে। ভেরি গুড। লাঞ্চেও বুঝে শুনে খেও বাপু। দই খেতে পারো, টক দই। ভাজাভুজি বেশি নিও না।
ওরা 5 জনে এক টেবিলে বসলেন। তখনই নজরে পড়ল ঘরের শেষ প্রান্তে একা একা বসে খাচ্ছে সোমেশ্বর। চোখাচোখি হতেই হাত তুলে বলল, গুড ডে। সুজাতা চাপা গলায় বলে, কিসের গুড ডে? সকালে ঘর ভেঙে উঠেই তো দেখলি বাপু, খাঁচা খালি, পাখি ফুরুত, এটা তোর গুড ডে? রানী বলেন, আহ চুপ করো, শুনতে পাবে। সুজাতা নিচু গলায় আরও বলে, কি করে চুপ করি মাসিমা? দেখুন কি তৃপ্তি করে মুরগির ঠ্যাং চিবাচ্ছে, ঠিক যে ভঙ্গিতে রম্ভাতে ওর বউ সমরেশবাবুর মুন্ডুটা চিবাচ্ছে। এবার ধমক দেয় কৌশিক, তোমার হলো কি সুজাতা? খেতে এসেছ, খেয়ে যাও। কে কার মুন্ডু চিবাচ্ছে তা তোমাকে দেখতে হবে না। ব্রজবাবু পাদপূরণ করেন, যতক্ষণ না সেই বিকিনির হাটে তোমার কর্তাটিকে কিনে তার মুন্ডুটা চিবাতে শুরু করেন। এ পাড়ায় একটা চাপা হাসির রোল ওঠে। আহারাদির পর যে যার ঘরে দ্বিপ্রাহরিক বেড়াল ঘুম দিতে এগিয়ে চললেন। রানীদেবীর হুইল চেয়ারটা ঠেলতে ঠেলতে নিজের ঘরের সামনে এসে বাসু দেখেন সোমেশ্বর করিডোরে দাঁড়িয়ে সিগারেট টানছে। কি ব্যাপার, তুমি এখানে? আমার প্রতীক্ষায় নাকি? ইয়েস স্যার, যদি অনুমতি দেন 5 মিনিট ডিস্টার্ব করব। হ্যাঁ, কিন্তু ঘড়ি ধরে ঠিক 5 মিনিট, না হলে আমার ভাতঘুম ছুটে যাবে। আপনি মিলিয়ে নেবেন স্যার, 4 মিনিট 59 সেকেন্ড এক্সিট করবে না। ঘরে এসে রানী নিজের খাটে উঠে বসলেন, শুলেন না। বাসু পাইপ ধরিয়ে নিজের বিছানায় গিয়ে বসলেন। সোমেশ্বর চেইন স্মোকারের কায়দায় স্ট্যাম্প থেকে একটা নতুন সিগারেট ধরালো, চেয়ারে বসল। হিপ পকেট থেকে মানিব্যাগটা বার করে বললে, আমি আপনাকে প্রফেশনালি কনসাল্ট করতে চাই। কি অ্যাডভান্স দেব স্যার? সংক্ষেপে কেসটা আগে শুনি, গ্রহণযোগ্য মনে হলে রিটাইনার নিব বই কি। তবে প্রথমেই বলি রাখি বাপু, ডিভোর্সের মামলা আমি নেই না। সোমেশ্বর আকাশ থেকে পড়ল, বলে, যা বাবা, ডিভোর্স? কি বলছেন স্যার? কাটা সিরিজের 18খানা কেচ্ছা আমার মুখস্থ। আপনি আপনার একনিষ্ঠ পাঠককে চেনেন না, কিন্তু আপনাকে কি আমার চিনতে বাকি? এই দেখুন স্যার, আপনি অহেতুক 22 সেকেন্ড নষ্ট করে দিলেন। শুনুন, আমার আশঙ্কা আমি বেমক্কা খুন হয়ে যেতে পারি। আমার স্ত্রীর স্বভাবে হচ্ছে নিত্য নতুন শাড়ি ব্লাউজ, নিত্য নতুন পুরুষ মানুষ। কি করব, এটা ওর রক্তে। আমি মেনে নিয়েছি, কিন্তু অবস্থাটা দেখুন। লেখাপড়া অল্প শিখেছি, চাকরি জুটেছিল ফুটবলার হিসেবে। ঠ্যাং ভেঙে আমি অথই জলে। একবার বাইসিল্ক ক্লিকে গোল্ডেন গোল করে ফাইনাল জিতেছিলাম। কাগজে ছবি পর্যন্ত বের হয়েছিল, অবশ্য আমার নয়, বাইচুংয়ের। বাইসিল্ক ক্লিকে কেউ গোল করলেই সব খবরের কাগজ বাইচুংয়ে সেই অনবদ্য ছবিখানি ছাপা হয়। তলায় ক্যাপশনে অবশ্য নতুন গোলদাতার নামটা ছাপা হয়। ফটোতে অ্যাকশন আছে, বাইচুংয়ের মুখখানা দেখা যায় না, তাতেই এই সুবিধে। ঘটনাচক্রে বিদ্যাধরী মাঠে ছিলেন, তখন তিনি শেষ স্বামীর বন্ধন থেকে সদ্য মুক্ত। প্রেমে পড়লেন আমার, অর্থাৎ তিনিও বাইসিল্ক ক্লিকে উল্টে গেলেন। যেচে আলাপ করলেন, রেজিস্ট্রি বিয়ে করলেন। ঠিক তারপরেই আমি হাঁটু ভাঙলাম। আর্থিক সঙ্গতির দিক থেকে এখন আমি ওর নিরুপায় পরগাছা, বডিগার্ড কাম ড্রাইভার কাম হ্যান্ডিম্যান কাম বেড পার্টনার। অবশ্যই সপ্তাহে আমার সেই সৌভাগ্য জোটে গড়ে 2 দিন, বাকি 5 দিন তিনি বিকল্প ব্যবস্থা করেন। এতে ওর স্বভাব ব্যভিচারী চরিত্রটা তৃপ্ত হয়, বেশ কিছু অর্থাগম হয়। আমার আপত্তি তো নেই, আগ্রহ আছে। মাসিমা কিছু মনে করছেন না তো? রানী বলেন, না না, এসব কেসে আমি অভ্যস্ত, বলে যাও তুমি। হঠাৎ এ হারামজাদা ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চায়। আমার স্ত্রীকে বলেছে বেশ কিছু অ্যালামনি দিয়ে ওই সমস্যাটাকে বিদায় করো। আমিও আমার স্কুল মিস্ট্রেস স্ত্রীকে ডিভোর্স দেব, আর তারপর রূপকথার রাজপুত্তুর রাজকন্যার মতো আমরা দুজন সুখে থাকব, এভার আফটারওয়ার্ডস। আমি স্যার রাজি হইনি, হবও না। যে হাঁস নিত্যি সোনার ডিম পারে, তাকে কি কেউ অ্যালামনি দিয়ে বেচে দেয়? আমার লাইফের ওপর অ্যাটেম্প্ট হতে পারে। 3 কোলে আমার কেউ নেই, কিন্তু আমি চাই অপঘাতে আমার মৃত্যু হলে আপনি তদন্ত করে দেখবেন। হ্যাভ ইউ ফিনিশড? ইয়েস স্যার, এবার আপনার মতামত শুনতে চাই। তুমি যা বললে আমি শুনে গেলাম। কেস নেই আর না নেই, এটা আপাতত কনফিডেন্সিয়াল। এখন আমার ঘুমের সময়, ভেবেচিন্তে তোমাকে পরে জানাবো। থ্যাংক ইউ স্যার। হঠাৎ কোথাও কিছু নেই,
নিচু হয়ে পদধূলি নিয়ে দ্রুত প্রস্থান করল সোমেশ্বর। হঠাৎ কোথাও কিছু নেই নিচু হয়ে পদধূলি দিয়ে হঠাৎ কোথাও কিছু নেই নিচু হয়ে পদধূলি নিয়ে দ্রুত প্রস্থান করল সোমেশ্বর ইয়েল লকওয়ালা দরজাটা টেনে দিয়ে। রাত 8টা, কৃষ্ণা ত্রয়োদশীর রাত্রি, কিন্তু নির্মেঘ আকাশে একটিও তারা দেখা যাচ্ছে না। হোটেলের সম্মুখস্থ মার্কারি ভেপার ল্যাম্পের দৌরাত্মে ওরা সবাই বসেছিলেন হোটেলের সামনে পড়ছে, কেউ কেউ সামনের বালুবেলায় ছাতার নিচে। হঠাৎ দুম করে লোডশেডিং হয়ে গেল। তৎক্ষণাৎ লাফিয়ে উঠলেন বাসু সাহেব, তুলে নিলেন এক হাতে ছোট টর্চটা, অন্য হাতে কর্নেলের বাইনো। পরিত মরি ছুটলেন নির্জন সৈকতে। কি হলো বলে পিছন পিছন ছুটে এলো কৌশিক। লুক অ্যাট দ্যাট সিলেস্টিয়াল কাপ ওভারটার্নড অন দ্য ফেস অব দ্য সি। আমার দৃষ্টিতে ওরা হঠাৎ ফুটে ওঠা এক ঝাঁক অচেনা তারা, আর ওর কাছে সবাই হারানো বান্ধবী। নাগরিক আলো রোশনাইয়ে ওরা ছিল বোরখা ঢাকা সূর্য। সূর্য এখন বৃষ রাশিতে। ওই তো পশ্চিম দিগলয় সিংহ রাশির মঘা রেগুলাস। উত্তর আকাশে ডেনেপ অভিজিৎ, দক্ষিণ আকাশে বৃশ্চিক রাশি জ্বলজ্বল করছে। তার মধ্যমণিকা অ্যান্টিরিস জ্যেষ্ঠা। বুটস নক্ষত্রমণ্ডলী দুহাত বাড়িয়ে প্রতীক্ষমানা সাথী। পরপর দুটি ঘটনায় তন্ময়তা কেটে গেল বাসু সাহেবের। প্রথমত লোডশেডিং শেষ হলো, বাতি জ্বলে উঠল। দ্বিতীয়ত একটা টাটা সুমো গাড়ি এসে দাঁড়ালো পোর্চের কাছে। গাড়ি থেকে নেমে এলো ওরা দুজন। মালপত্র কিছু নেই, দুজনেরই কাঁধে দুটি হাত ব্যাগ। অনামিকার পরনে এখন নীল রঙের একটা জর্জের বেনারসি, ম্যাচিং ব্লাউজ আর নীল হাই হিল, নীল হাতবটুয়া। গেন্সবুড়ো ওকে দেখলে ব্লু বয়ের পরিপূরক একটা ব্লু গার্ল এর ছবি আঁকতেন হয়তো, আর পঞ্চতন্ত্রের লেখক দেখলে লিখতেন সা নীলিবর্ণা সঞ্জাত। হাতবটুয়া খুলে ড্রাইভারকে টাকা মিটিয়ে দিল অনামিকা। তারপর চোখ তুলেই দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে সোমেশ্বর। আদুরে গলায় সে বলতে গেল, ওহ হাউ ইউ মিসড ইট ডার্লিং, চিলিকা এইজ। কথাটা তার শেষ হলো না সোমেশ্বরের চোখে চোখ পড়ায়। সোমেশ্বরের দক্ষিণ তর্জনীতে একটা চাবি দোদুল্যমান। ঠান্ডা গলায় সে বললে, ন্যাকামি যথেষ্ট হয়েছে, এবার ঘরে যাও, জামা কাপড় ছাড়োকে। অনামিকা কি একটা কথা বলতে গেল প্রত্যুত্তরে। তারপর লঘুরাহত কুক্কুরের মতো মাথা নিচু করে স্থান ত্যাগ করল। সোমেশ্বর এগিয়ে এলো এক পা, সমরেশের কাঁধের উপর রাখল একটা বাঘের থাবা। তারপর মিহি গলায় বললে, তারপর মিস্টার শুয়োরের বাচ্চা, আপনি কি স্থির করলেন নিজে থেকেই নামবেন, নাকি আমাকেই সেটা করতে হবে? সমরেশ নিশ্চয়ই গিল্ট কনসাস। আমতা আমতা করে বলে, এসব আপনি কি বলছেন মিস্টার ঘোষাল? কোথা থেকে নামব? আমার বিবাহিতা স্ত্রীর স্কন্ধ থেকে? নিজেই নামবেন না আমি ঘাড় ধরে নামাবো? আমার কি দোষ? আপনি মদের খোয়ারে উঠতে পারলেন না, আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন, তাহলে আপনি গোটা ট্রিপটা ক্যান্সেল করলেন না কেন? আমরা কাল যেতাম অথবা পরশু। বাহ, অনেক টাকা যে অগ্রিম দেওয়া ছিল, সেটা তো দিয়েছিলেন আমার স্ত্রী, আপনি নয়। কারেক্ট। তাহলে প্রশ্নটা আপনার স্ত্রীকেই করবেন, আমাকে কেন? আপনাকে শুধু সাবধান করে দিতে চাই, পর স্ত্রীর সঙ্গে কিছু ফুর্তিফার্তা করতে চান করুন, যদি আপনার স্ত্রীর আপত্তি না থাকে। কিন্তু মনে রাখবেন, আমার বিবাহ বিচ্ছেদ বিশারদা স্ত্রী এবার তার 7 পাকে বাধা বাঁধনটা ছিঁড়তে পারবেন না। আপনি যদি কোনো প্রফেশনাল কিলারকে এঙ্গেজ করেন, তাহলে তাকে কাইন্ডলি জানিয়ে দেবেন যে তার টার্গেটের হিপ পকেটে সবসময় একটা লোডেড যন্ত্র থাকে। সেটা হিসাব করে যেন সে
ফিটা স্থির করে। হিপ পকেট থেকে একটা ছোট্ট কোল্ট পিস্তল বার করে সে শূন্যে ছুড়ে দিয়ে ফের লুফে নিল। সমুদ্র গর্জনের সব কথা হয়তো শোনা যাচ্ছিল না, কিন্তু অধিকাংশই শ্রুতিগোচর হচ্ছিল একসার দর্শকবৃন্দের শ্রুতিতে। এবার সেদিকে ফিরে সমরেশ বললে, আপনারা দেখুন, উনি রিভলভার দেখিয়ে আমাকে ভয় দেখাচ্ছেন। হঠাৎ লাফিয়ে উঠলেন কর্নেল সমাদ্দার। এক পা এগিয়ে এসে বলে ওঠেন, ইয়েস, ইউ কান্ট ডু দ্যাট, দ্যাটস আ ক্রিমিনাল অফেন্স। সোমেশ্বর বললে, থানা তো কাছেই, একটা এফআইআর দাখিল করে আসুন না স্যার, স্বয়ং ব্যারিস্টার সাহেবই তো সাক্ষী আছেন। পিস্তলটা হিপ পকেটে ভরে সে ফিরে চলল নিজের ঘরে। রাত্রে ডিনার টেবিলে সবার খেয়াল হলো 4 জন বোর্ডার অনুপস্থিত, 2 জোড়া কর্তাগিন্নি। তারা বোধ করি একটু আড়ালে থাকতে চায়, অন্তত একটা রাত। তাই দূরভাষণে অর্ডার দিয়ে নৈশহার নিজেদের ঘরে নিয়ে যাবার ব্যবস্থা করেছে। পরদিন অতি প্রত্যুষ। হোটেলের প্রধান ফটক তখনও তালাবন্ধ। বাসুকে দেখে সিকিউরিটির লোকটা ঘুম জড়ানো চোখে সোফা থেকে উঠে দাঁড়ালো, প্রশ্ন করে, সানরাইজ দেখবেন স্যার? লেকিন এখনও 20-22 মিনিটের আছে। বাসু বললেন, তা হোক, গেটটা খুলে দাও তুমি, সকালের ওজন নেব একটু লাংসে। লোকটা কিছুই বুঝল না, অবাক হয়ে তাকালো। বাসু সাহেব এক হারা মানুষ, তিনি কেন ওজন নিয়ে ব্যস্ত হচ্ছেন? যা হোক, সে খুলে দিল দরজা। বাইরে আসতেই ঠান্ডা বাতাসের একটা ঝাপটা লাগলো মুখে। সেটা উপভোগ করলেন। মার্কারি ভেপার ল্যাম্পটা নেভানো, তাই আবার এক আকাশ তারা। তবে যারা ছিল সন্ধ্যার সাক্ষী তারা অস্তমিত। উঠে এসেছে নতুন তারার এক ঝাঁক প্রজাপতি। সামনের পিচ ঢালা রাস্তায় নেমে পড়লেন। শেষ রাতের হিমেল আর্দ্র বাতাসটা উপভোগ করতে করতে হনহনিয়ে এগিয়ে চললেন। সূর্যোদয় আজও দেখা যাবে না, পূব আকাশে মেঘ আছে। হঠাৎ আধো আলো আধো অন্ধকারে বাসু সাহেবের নজর হলো হোটেল থেকে চাদর মুড়ি দেওয়া কে একজন এগিয়ে আসছে। খর্বকায় ব্যক্তি, বোধহয় আলখাল্লা জাতীয় কিছু পরা। আরও একটু কাছে আসতে বাসু বুঝতে পারলেন ওটা আলখাল্লা নয়, গাঢ় রঙের নাইটি। আর সেই সঙ্গে চিনেও ফেললেন ওকে, অর্পিতা পালিত। একটি ছাতার তলায় শিশির ভেজা চেয়ারেই বসে পড়লেন উনি। অর্পিতা এগিয়ে এসে নীরবে বসল তার পাশের চেয়ারে। দুজনেই প্রথমে নীরব, শেষে বাসু বলেন, কিছু বলবে আমাকে? সেই জন্যই তো ছুটে এলাম। আমি জানি আপনি খুব ভোরে বেড়াতে আসেন। বলো। এখন আমি কি করব স্যার? ব্যাক টু স্কোয়ার ওয়ান। এর প্রশ্নের জবাব তো কালই দিয়েছি, তুমি শুনলে না। আজও ওই একই পরামর্শ দেব। আমার আশঙ্কা এবারেও তুমি শুনবে না। কিন্তু কি করে যাব? ও যে কিছুতেই রাজি হচ্ছে না। বুঝলাম, আমার কতগুলি প্রশ্নের জবাব দাও তো অর্পিতা। কাল সকালে তুমি ভুল করে ব্রজবাবুর চাবিটা নিয়ে চলে গেলে, তারপর কি হলো? কি করলে তুমি? ডায়াজিন ট্যাবলেটটা খেলাম, ঘুমের ওষুধটাও খেলাম, তারপর শুয়ে পড়লাম। পাক্কা 4 ঘন্টা টানা ঘুমিয়েছি। না, তা তুমি ঘুমাওনি। 10:30 নাগাদ হোটেল ম্যানেজমেন্ট থেকে ওরা ডুপ্লিকেট চাবি দিয়ে তোমার ঘরটা খুলেছিল। তখন তো তুমি ঘরে ছিলে না। 10:30টার সময়? ও হ্যাঁ, একবার বার হয়েছিলাম বটে, কলকাতায় একটা এসটিডি করতে। কাকে? তার নাম্বারটা কত? কি আশ্চর্য, আপনি বিশ্বাস করছেন না? নম্বর কি আমার মুখস্থ? সে তো আমার ডায়েরিতে লেখা আছে। ঘরে চলুন, দেখে বলছি। তার আগে বলো, তুমি নিজের ঘরে ঢুকলে কি করে? তোমার হাতে তো ব্রজবাবুর ঘরের চাবি। তাহলে তুমি কেমন করে চাবি খুলে ঘরে ঢুকলে? ওষুধগুলো খেলে 10:30 নাগাদ ডায়েরিটা হাতে নিয়ে এসটিডি করতে বেরিয়ে গেলে। ওরা মানে রিসেপশন থেকেই তো ডুপ্লিকেট চাবি দিয়ে আমার ঘরটা আমাকে খুলে দিল। সেটা তো বেলা 11:10-এ। রিসেপশনের কাউন্টারে যে মেয়েটি বসে তার স্টেটমেন্ট অনুসারে। হঠাৎ যেন একটা নতুন কথা মনে পড়ে গেল অর্পিতার। বললে, ও হ্যাঁ, মনে পড়েছে। আপনাদের ওখান থেকে বেরিয়ে এসে আমি ঘরে আদৌ ঢুকিনি, ওষুধটাও তখন খাইনি। একটা রিক্সা ধরে চলে গিয়েছিলাম এসটিডি বুথে। কিন্তু তোমার ডায়েরি তো তোমার ঘরে, আর নম্বর তো তোমার মুখস্থ নেই। কি আশ্চর্য, আপনি এভাবে জেরা করছেন কেন? আমি অহৈতুক মিথ্যা বলতে যাব কেন বলুন? কাল ডায়েরিটা ছিল আমার ভ্যানিটি ব্যাগে,
তাই কোনো অসুবিধা হয়নি। বুঝলাম, তা তুমি আমার কাছে ছুটে এসেছো কেন? ওই তো একই কথা জিজ্ঞেস করতে। আমি এখন কি করব? বাসু বললেন, ওই তো একই জবাব দেব আমি। রিপিট দ্য মিক্সচার। এক্ষুনি হোটেল ছেড়ে খেলাৎবাবু লেনের বাসায় ফিরে যাও। তোমার কর্তা সঙ্গে গেল কিনা ফিরেও তাকিয়ে দেখো না। কিন্তু কালই বলেছি, কিন্তুর শেষ নেই। আমার রায় আমি দিয়েছি। নিজের অন্তরকে জিজ্ঞেস করো অর্পিতা, এ কথা কেন আমি বলেছি। তারপর আমার কথায় নয়, বিবেকের নির্দেশে পথ চলো। হন হন করে এগিয়ে গেলেন বাসু সাহেব। ব্রেকফাস্ট সেরে আবার সবাই সমবেত হয়েছেন সমুদ্র সৈকতে। তবে আবার সবাই অবাক হয়ে লক্ষ্য করলেন, দাবার ছকটা পেতে ওরা দুজন আপন মনে খেলছে। কি বিচিত্র মনুষ্য চরিত্র! কাল রাতে যারা লড়াই কাজিয়ার চূড়ান্ত করেছে, তারা আজ এভাবে দাবা খেলে কি করে? প্রশ্নটা বান্ধবীকে জিজ্ঞাসা করো পায়েল। ওদের কি হায়া কায়া লজ্জাসরম কিছুটি নেই? সুদীপা প্রতি প্রশ্ন করে, তুই বনফুলের দৈরথ পড়েছিস? না। এ কথা কেন? পড়া থাকলে বুঝতে পারতিস। হঠাৎ কর্নেল সাহেব বলে ওঠেন, আজ ড্রিঙ্কসটা স্ট্যান্ড করব আমি। তবে আমি বুড়ো মানুষ। কৌশিক, তুমি জেনে নাও কে কি খাবে, ইন্তজাম করো। সমরেশ বলে, আমিও আপনার সঙ্গে যাচ্ছি কৌশিকবাবু। সোমেশ্বর বলে, বাহ, খেলাটা। ও, আপনার বুঝি নজরে পড়েনি? এই ঘোড়ার কিস্তিটাই তো আপনি মাত। আবার চালটা ভুল দিয়েছিলেন আপনি। সোমেশ্বর হতাশ, বলে, হেত্তেরি, পরপর দুবার মাত হয়ে গেলাম। ইতিমধ্যে কৌশিক সংগ্রহ করে জেনে নিয়েছে কে কি নেবে। সকলেই নিজ নিজ পছন্দমতো ড্রিঙ্কস নিয়েছেন। দিদিমণিদ্বয় আজ ভদকা পরখ করতে রাজি হয়েছেন, তবে এক এক পেক মাত্র। বাসু, কর্নেল আর ব্রজবাবু নিয়েছেন মাছরাঙা। পার্থক্যের মধ্যে সোমেশ্বর আজ আর হুইস্কি নেয়নি, নিয়েছে জিন উইথ ফ্রেশ লাইম। আজ আরও একটা ব্যতিক্রম হলো। ঘি রঙের একটি বালোচুরি পরে হঠাৎ ভিতর দিক থেকে বার হয়ে এলো অনামিকা। অ্যামিট্রায়ের ভাষায় এই তো আগমন নয়, আবির্ভাব। যুক্তকর বুকের সামনে তুলে অনামিকা বললে, আপনাদের কারো সঙ্গে আমার আলাপ হয়নি, দোষটা আমারই। সেই ত্রুটি সংশোধন করতে এলাম, সকলের সঙ্গে পরিচিত হতে। কি জানেন, আমি লোকটা স্বভাবতেই আত্মকেন্দ্রিক, ইন্ট্রোভার্ট। লোকজনের সঙ্গে সহজে মিশতে পারি না। সুদীপা এ সুযোগ ছাড়ল না, বলে, তাই বুঝি? অর্পিতাপতির সঙ্গে আপনার দ্রুত গড়ে ওঠা বন্ধুত্বে আমরা সেটা ঠিক বুঝে উঠতে পারিনি। অনামিকা অবাক হয়ে বলে, অর্পিতাপতি? তার মানে? অর্পিতার পতি। আমি ষষ্ঠী তৎপুরুষে বলেছি, অর্থাৎ সমরেশবাবু। অনামিকা বুঝতে পারে এরা ওর লেগ পুলিং করছে। সোমেশ্বরের কথা মতো এ ধাসটামো না করলেই ভালো হতো, কিন্তু এখন আর পিছানো চলে না। সুদীপার দিকে ফিরে বলে, আই অ্যাম সরি অর্পিতাদি, অনেক আগেই আমার উচিত ছিল আপনার সঙ্গে আলাপ করা। সমরেশ আপনার কথা তো সব সময়ে বলে। সুদীপা প্রতি নমস্কার করে বলে, আমার নাম সুদীপা বাগচি। অনামিকা বিহব্বল হয়ে ইতিউতি চাইতে থাকে। করুণা হয় রানী দেবীর। অর্পিতার পিঠে একটি হাত রেখে বলেন, এর নাম অর্পিতা, ভারী ভালো মেয়ে। দুজনেই দুজনকে হাত তুলে শুধু নমস্কার করে, কারো কণ্ঠে কথা ফোটে না। ধপ করে বসে পড়ে অনামিকা। সোমেশ্বরের দিকে ফিরে বলে, আমাকে একটা ড্রিঙ্কস দিতে বলো, জিন উইথ ফ্রেশ লাইম। মিনিট খানেক আগে সোমেশ্বরের হাতে সমরেশ ধরিয়ে দিয়েছে একটা গ্লাস। সেটা থেকে পান শুরু করেনি সোমেশ্বর, খেলার ছলে শুধু গ্লাসটা অন্যমনস্কভাবে নেড়েই চলেছে, যেন লেবুর শরবতে চিনি মেশাচ্ছে। আসলে সে ভদ্রতা করে গ্লাসটা হাতে ধরে অপেক্ষা করছিল সবাই একসঙ্গে চিয়ার্স বলে পান শুরু করবে বলে। এখন গ্লাসটা তার স্ত্রীর দিকে বাড়িয়ে ধরে বলে, তুমি এটা নিতে পারো, আমি এটো করিনি। পায়েল বললে, এটো করলেই বা ক্ষতি কি? কর্তার উচ্ছিষ্ট তো গিন্নিরা খেয়ে থাকেন। সোমেশ্বর বললে, কি করে জানলেন? আপনি তো বিয়ে করেননি। পায়েল কি জবাব দেবে ভেবে পায় না।
সুজাতা তার সাহায্যে এগিয়ে আসে, বলে, বাসি বিয়ের দিন কর্তার পাতাতেই তো নববধূকে খেতে হয়, এ তো সবাই জানে। রানীদেবী সচরাচর এসব তর্কাতর্কিতে থাকেন না। আজ আগ বাড়িয়ে বললেন, মনুসহিংসতার গৃহ্যসূত্রে বলা হয়েছে, ভুক্তে বাচিষ্টং বর্ধে দাদং, ভুক্তে বাচিষ্টং বর্ধে দদাং, ভুক্তে বাচিষ্টং বর্ধে দদাত। পানীয় গ্লাসটা তখনও সোমেশ্বরের হাতে ধরা, যেন এই বিতর্ক শেষ না হওয়া পর্যন্ত গ্লাসটা সে হস্তান্তর করবে না। বলে, তার মানে? রানী ব্যাখ্যা দেন, গৃহ্যসূত্রাকার শিষ্যকে বলছেন, বাপু হে, আহার আনতে যা খেতে পারলে না সেই ভুক্তাবশিষ্ট সমেত এটো পাতাখানা স্ত্রীকে ধরিয়ে দেবে। সুদীপা বাংলায় এমএ, সে আর নিশ্চুপ বসে থাকতে পারল না। বলে ওঠে, ওসব হচ্ছে উইমেন্স লিব এর আগের জামানার কথা মাসিমা, এখন কর্তারাও হামেহাল গিন্নির এটো খেয়ে থাকেন। সোমেশ্বর একই প্রশ্ন করে, আপনি বা কি করে জানলেন? আপনারও তো ব্যক্তিগত অভিজ্ঞতা নেই মিস বাগচি। সুদীপা চটজলদি জবাব দেয়, ওটা আপত্তিকর হলে বাংলা সাহিত্যে বঙ্কিম থেকে রবীন্দ্রনাথে আমরা মুখচুম্বন শব্দটা পেতাম না। সেই আনন্দঘন মুহূর্তে কে কার উচ্ছিষ্ট পান করে বলুন? আমার না থাক, আপনার তো সে অভিজ্ঞতা আছে। রানী ছদ্ম ভৎসনা করে ওঠেন, মেয়েটার মুখেও কোনো আর নেই। সোমেশ্বর যেন পরাজয় মেনে নিয়ে এতক্ষণে গ্লাসটা অনামিকাকে হস্তান্তর করে। ইতিমধ্যে সমরেশ আরেকটি জিন উইথ লাইম সোমেশ্বরের টেবিলে নামিয়ে রেখেছে। বস্তুত সকলের হাতেই পানপাত্র পৌঁছেছে। চিয়ার্স বলে সবাই একসঙ্গে পান শুরু করে। ব্যতিক্রম শুধু অনামিকা, তার গলাটা এতক্ষণে শুকিয়ে কাঠ। মদ্যপানে সে অভ্যস্ত। ঢকঢক করে প্রায় গোটা গ্লাসটা শেষ করে ঠক করে টেবিলে নামিয়ে রাখে। রানীদেবী অনামিকাকে বলতে গেলেন, তোমাদের চিল্কা ভ্রমণটা। কথাটা তার শেষ হলো না। ওর মনে হলো অনামিকা কেমন যেন করছে। তার ঠোঁট দুটো নীল হয়ে গেছে, বুকের বাঁ দিকটা খামচে ধরে সে যেন নেতিয়ে পড়ছে। সুজাতা চিৎকার করে উঠল, কি কি হয়েছে অনামিকা? তুমি ওরকম করছো কেন? সবার দৃষ্টি ঘুরে গেল অনামিকার দিকে। অনামিকা ততক্ষণে প্রায় শুয়ে পড়েছে। ঠোঁট দুটো অল্প ফাঁক হয়ে গেছে, মুখটা নীল, শিবনেত্র প্রায়। সোমেশ্বর তার উপর ঝুঁকে পড়ে বলে, কি কষ্ট হচ্ছে অনু? বুঝতে পারছি না, বুকে অসহ্য যন্ত্রণা। ওই ড্রিঙ্কসটাতেই। এই এই জিনটার কথা বলছো? বহু কষ্টে মাথা নাড়িয়ে অনামিকা জানালো, হ্যাঁ তাই। কিন্তু ওটা তো আমার হাতে ধরিয়ে দিয়েছিল সমরেশ। ইয়েস, ইট ওয়াজ মাই গ্লাস। গুড গড! হঠাৎ লাফিয়ে উঠল সে। সমরেশের কলারটা চেপে ধরে বলে, ইউ সান অফ আ বিচ, বল বল আমার গ্লাসে কি মিশিয়েছিলি? কৌশিক লাফিয়ে পড়ে বাধা দেয়, বলে, কি হচ্ছে এসব? সরে আসুন আপনি, সরে আসুন আপনি। অনামিকাকে নিঃশ্বাস নিতে দিন। কিন্তু নিঃশ্বাসের জন্য বাতাসের আর প্রয়োজন ছিল না অনামিকার। তার ভবযন্ত্রণার অবসান হয়েছে। কর্নেল চিৎকার করে উঠলেন, ডাক্তার, এখনই একজন ডাক্তার। বাসু ভিড় ঠেলে এগিয়ে এলেন। অনামিকার কবজি, বাহুমূল এবং চিবুকের নিচে হাত দিয়ে পরীক্ষা করলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, সরি, শি হ্যাজ এক্সপায়ার্ড। ঘণ্টা দুয়েক পরের কথা। হোটেলের হাউস ডক্টর এসে সরকারিভাবে অনামিকাকে মৃত ঘোষণা করে গেছেন। থানা থেকে দুজন অফিসার এসেছিলেন, তারাও মৃতদেহ পরীক্ষা করলেন, ফটো নিলেন, মৃতদেহকে মর্গে পাঠাবার ব্যবস্থা করলেন। একে একে সকলেরই জবানবন্দি নেওয়া হলো। হ্যাঁ, এটা ফ্যাক্ট যে সমরেশ একটা ট্রেতে ৫-৭টি পানীয় সাজিয়ে নিজ হাতে বার থেকে লাউঞ্জ পার হয়ে পোর্টিকোর জমায়েতে নিয়ে এসেছিল। সোমেশ্বর ট্রে থেকে যে কোনো একটি গ্লাস তুলে নেয়নি, বরং সমরেশই ওই বিশেষ গ্লাসটি তার হাতে ধরিয়ে দেয়। বার থেকে লাউঞ্জ পার হয়ে বাইরে আসতে যে ১.৫-২ মিনিট সময় লাগে, সে সময় সমরেশ একাই ছিল। কৌশিক তখন বার কাউন্টারে। ফলে এইটুকু সময়ের মধ্যে সমরেশের পক্ষে কোনো নির্দিষ্ট গ্লাসে ১ পুরিয়া বিষ মিশিয়ে দেওয়া অসম্ভব কোনো কাজ নয়। তবে কেউ তাকে এ কাজ করতে দেখেনি। এটাও সবাই দেখেছে যে সমরেশ যে গ্লাসটা সোমেশ্বরের হাতে দিয়েছিল,
সেটাই সোমেশ্বর তার স্ত্রীকে দেয় এবং অনামিকা সে গ্লাস থেকে পানীয়টা অতি দ্রুত খেয়ে ফেলে। থানা অফিসার প্রতিটি ঘর সার্চ করেছেন। একটি বিচিত্র বস্তু তিনি আবিষ্কার করেছেন। সমরেশদের ঘর থেকে সমরেশদের ঘর থেকে সমরেশেরই সুটকেসের একটা সিক্রেট পকেট থেকে এক ফায়াল ওষুধ, ডিজিটালিস গ্রুপের ওষুধ, নাম স্টেফেলথিন। ঔষধ বটে, তবে তীব্র বিষও। অ্যাকিউট হার্ট পেশেন্টদের চিকিৎসায় তার অত্যন্ত সীমিত ব্যবহার। সাধারণ মানুষের ব্যাগে সেটা থাকার কথা নয়। নির্মাণকারীর মুদ্রিত তথ্যে জানা যাচ্ছে ওটা 100 গ্রামের প্যাক, তার আধা আধি ফাঁকা। জানা গেল 20 গ্রামই ফেটাল ডোজ, অর্থাৎ 20 গ্রামই মৃত্যুবাহী বিষ। সমরেশের বক্তব্য, সে ওটার কথা কিছুই জানে না। সে ওটা কেনেনি, দেখেনি, তার সুটকেসে রাখেনি। তার তালাবদ্ধ ঘরে অন্য কেউ ওই সিক্রেট ডয়ারে ওটা রেখে গেছে, এটা পুলিশ বিশ্বাস করেনি। ফলে সমরেশকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে গেছে। প্রায় উন্মাদিনীর মতো কাঁদতে কাঁদতে অর্পিতা ছুটে এসেছিল বাসু সাহেবের ঘরে। আপনি ওকে বাঁচান মেসোমশাই, ও এ কাজ করেনি, করতেই পারে না। হাঁটু কেড়ে বসে জড়িয়ে ধরে ওর পা দুটো। বাসু বলেন, উঠে বসো অর্পিতা, পাগলামি করো না। আমি কথা দিচ্ছি সমরেশের জন্য আমি যথাসাধ্য করব। আপনাকে কত রিটেইনার দেব মেসোমশাই? এখন নয়, আগে হাজতে গিয়ে ওর সঙ্গে কথা বলি। সে নিজ মুখে আমাকে বলুক যে সে এই কাজ করেনি। অর্পিতা ছিলে খোলা ধনুকের মতো সোজা হয়ে উঠে দাঁড়ায়। বলে, তার মানে আপনার মনে কি বিন্দুমাত্র সন্দেহ আছে যে সমর এ কাজ করেও থাকতে পারে? না, নেই। আমার বিশ্বাস ও নির্দোষ, কিন্তু এটাই আমার কাজের ধারা। তুমি যাও অর্পিতা, নিজের ঘরে বিশ্রাম নাও, গে যাও। আমাকে একটু নিরিবিলি চিন্তা করতে দাও। লাঞ্চে অধিকাংশই কোনো রকমে পিত্তি রক্ষা করে গেলেন। সকলের সব অনুরোধ উপেক্ষা করে অর্পিতা অনশনে রইল। ঘরে ডোন্ট ডিস্টার্ব বোর্ড টাঙিয়ে ভিতর থেকে ছিটকিনি দিল। সোমেশ্বরও লাঞ্চে গেল না। একটা জনি ওয়াকারের বোতল আর 3-4টা সোডা বার কাউন্টার থেকে নিয়ে অর্গলবদ্ধ করে নিজেকে স্বেচ্ছাবন্দী করল। কৌশিক বাসুকে বলল, চলুন মামু, যা হোক মুখে দেওয়া যাক। বাসু বললেন, তোমরা 3 জনে কিছু খেয়ে এসো, আমার জন্য 1 প্লেট স্ন্যাক্স ঘরে পাঠিয়ে দাও। তুমি কি দিনের বেলা ওই সিভ্যাস রিগালের বোতলটা বের করতে চাও নাকি? রানীর সশঙ্ক জিজ্ঞাসা। বাসু বিনীতভাবে বললেন, প্লিজ রানু, ইটস আ ডে অফ এক্সেপশন। বিকেল 4টা নাগাদ ওর ঘরের টেলিফোনটা বেজে উঠল। দুজনের কারো ঘুম হয়নি। বাসু সাহেব ফোনটা তুলে আত্মপরিচয় দিতেই ও প্রান্ত থেকে রিসেপশনিস্ট জানালো যে গঞ্জাম থেকে এসপি মিস্টার এম পানিগ্রাহী এসেছেন বাই রোড। নিহত ব্যক্তিটি পশ্চিমবঙ্গের একজন সেলিব্রিটি শুনে এবং মৃত্যুটা রহস্যময় একথা জানতে পেরে হোটেলে এসে তিনি জানতে পেরেছেন বোর্ডারদের মধ্যে ক্যালকাটা বারের অতি বিখ্যাত ক্রিমিনাল সাইড ব্যারিস্টার PK বাসুও আছেন। তাই তিনি বাসু সাহেবকে সেলাম দিয়েছেন। তিনি যদি কাইন্ডলি। সন্ধ্যা 5টা। দীর্ঘ 1 ঘন্টা একটি রুদ্ধদ্বার কক্ষে ওরা 3 জন কী সব পরামর্শ করলেন। লোকাল থানা অফিসার মিস্টার বিনায়ক পাণ্ডে, এসপি পানিগ্রাহী আর বাসু সাহেব। ম্যারাথন ডিসকাশন এক সময়ে শেষ হলো। ওরা 3 জনে বার হয়ে এলেন। এসপি দৃঢ়ভাবে বাসু সাহেবের করমর্দন করে বললেন, অশেষ ধন্যবাদ। ঘটনাচক্রে আপনি উপস্থিত না থাকলে হয়তো ভুল পথে কেসটা পরিচালিত হতো। ওরা চলে গেলেন। ইন্টারোগেশনের জন্য অর্পিতা আর সোমেশ্বরকে থানায় নিয়ে গেলেন। আগেও এদের দুজনের জবানবন্দি নেওয়া হয়েছে, কিন্তু এই দীর্ঘ আলোচনার সময় এমন কিছু তথ্য জানা গেছে যে এসপি মনে করছেন ওদের দুজনকে থানায় নিয়ে গিয়ে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা দরকার। বাসু নিজের ঘরে গিয়ে দেখলেন সেটা তালাবন্ধ। সব ঘরই তাই। বুঝলেন সব আবাসিকই সমাবেত হয়েছেন বাইরের পোর্চে। অগত্যা সেদিকেই এগিয়ে গেলেন তিনি। হ্যাঁ, যা আশা করেছিলেন, আজ তার ছাতার তলায় কেউ যায়নি। পোর্চেই ছড়িয়ে ছিটিয়ে বসেছে। আজ আর অ্যাপিটাইজারের কথা কারো মনে পড়েনি। তাস দাবার আসরও বসেনি। ছোট ছোট গ্রুপে নিচু গলায়
ছোট ছোট গ্রুপে নিচু গলায় সারাদিনের অদ্ভুত ঘটনাগুলির রোমন্থন হচ্ছে। ওই সঙ্গে মানব চরিত্রের বৈচিত্র্য, অর্পিতার দুর্ভাগ্য, সমরেশের নজিরবিহীন ব্যভিচার আর অনামিকার না থাক, আহা, মেয়েটা তো প্রাণ দিয়ে প্রায়শ্চিত্তই করে গেল। বাসু সাহেবকে দেখে ঝিমিয়ে পড়া জটলাটা উৎসাহিত হয়ে ওঠে। বাসু দ্রুত চোখ বুলিয়ে দেখে নিলেন প্রতিদিনের আড্ডাধারীদের মধ্যে 4 জন মাত্র অনুপস্থিত: সোমেশ্বর, অর্পিতা, সমরেশ আর অনামিকা। ব্রজদুলাল বললেন, আপনার সেই ভবিষ্যৎবাণীটা দারুণভাবে বলে গেল। সাইক্লোন একটা আসছে, কার ঘর ভাঙবে তা এখনই বোঝা যাচ্ছে না। বাসু বললেন, সবটা প্রথমেই বোঝা যায় না, তাহলে তো দুর্ঘটনাটা এড়ানোই যেত। কর্নেল বলেন, শুনলাম অর্পিতা আপনাকে সমরেশের তরফে লিগ্যাল কাউন্সিলর হিসেবে রিটেন করতে চেয়েছিল, আপনি নাকি রাজি হননি? বাসু কৃপা সঞ্চালনে স্বীকার করলেন। কর্নেল শখেদে বললেন, কি করেই বা করবেন? সমরেশ যে অপরাধী এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সোমেশ্বর 5-10 লাখ টাকা পেলেও অনামিকাকে ডিভোর্স দিত না, তাই তাকে দুনিয়া থেকে। বাসু বাধা দিয়ে বললেন, সমরেশের জামিনের ব্যবস্থা হচ্ছে, কাল সকালে সে ছাড়া পেয়ে যাবে। কর্নেল পুনরায় বলেন, সাময়িকভাবে জামিনে ছাড়া পেলেও শেষ পর্যন্ত ওকে শাস্তি পেতেই হবে, কঠিন শাস্তি। ইটস আ ক্লিয়ার কেস অফ মার্ডার। মানছি খুনই, কিন্তু খুনটা করল কে? অবভিয়াসলি সমরেশ, আবার কে? বাসু বলেন, একটা কথা আমাকে বুঝিয়ে বলুন তো কর্নেল সমাদ্দার। আপনাদের সকলের মতে, পুলিশের মতেও সমরেশ বিষটা মিশিয়েছিল, ধরিয়ে দিয়েছিল সোমেশ্বরের হাতে। কারণ সোমেশ্বর মারা গেলে সে অর্পিতাকে ডিভোর্স করে ওই অত্যন্ত ধনী, সুন্দরী, গ্ল্যামারাস মেয়েটিকে বিয়ে করতে পারে, এই তো? তাহলে সে যখন সচক্ষে দেখল যে সোমেশ্বর সেই বিষ মিশ্রিত পানীয়টি অনামিকার হাতে ধরিয়ে দিচ্ছে, তখন সে ঝাঁপিয়ে পড়ে বাধা দিল না কেন? ওতে একটা মাছি পড়েছে এই অজুহাতে? কেউ কোনো জবাব দিলেন না। বাসু বলে চলেন, এ প্রশ্নের জবাব নেই, পানিগ্রাহীও খুঁজে পাননি। সেকেন্ডলি, ওই বিষের ফায়াল থেকে 50 গ্রাম বার করে নিয়ে কোন মূর্খ সেটা নিজের সুটকেসের সিক্রেট ড্রয়ারে লুকিয়ে রাখবে? এটা বিশ্বাসযোগ্য? ব্রজদুলাল বলেন, কিন্তু সেখানেই তো ওটা পাওয়া গেছে, ওর তালাবদ্ধ ঘরে। ওর তালাবন্ধ সুটকেসের সিক্রেট প্যাকেটে কে সেটা লুকিয়ে রাখতে পারে বলুন? সে ছাড়া আরও একজনের পক্ষে তা সম্ভব ছিল। ঘরের চাবি যার হেফাজতে, হামেহাল আসে সুটকেসের চাবিটাও এবং স্বামীর সুটকেসে সিক্রেট পকেট কোথায় আছে তা একজনের পক্ষেই জানা সম্ভব। কর্নেল বলেন, অর্পিতা? বাহ, তার কি স্বার্থ? কৌশিক বলে, আমারও একবার তাই মনে হয়েছিল। এটা একটা সুপরিকল্পিত জয়েন্ট অ্যাডভেঞ্চার, দুজনের মিলিত প্রচেষ্টায়। এটা ধরে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। প্রথমত, অনামিকা বিষ মিশ্রিত পানীয়টি পান করছে সচক্ষে দেখেও কেন সমরেশ ঝাঁপিয়ে পড়ে বাধা দেয়নি? দ্বিতীয়ত, সোমেশ্বর পানীয়টা হাত বাড়িয়ে নিয়েও কেন চমক দেয়নি? নানান কথাবার্তায় সে দেরি করাচ্ছিল আর ক্রমাগত, হ্যাঁ আমি লক্ষ্য করে দেখেছি, ক্রমাগত হাতের গ্লাসটা নাড়াচ্ছিল, যেমন করে আমরা লেবুর শরবতে চিনি মিশিয়ে নাড়তে থাকি। তৃতীয়ত, কেন হত্যাকারী অত বড় কনক্লুসিভ এভিডেন্সটা নিজের হেফাজতে লুকিয়ে রাখবে, বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে না? মানে 50 গ্রামের পুড়িয়াটা বানানোর পর। ফোর্থলি, কিভাবে ওটা তার সুটকেসের সিক্রেট ড্রয়ারে স্থান লাভ করলো? আমার শুধু একটা প্রশ্নের সমাধান হচ্ছিল না, কেন? হোয়াই? কী জন্যে? দুজনে জয়েন্টলি এই দুঃসাহসিক কাজটা কেন করবে? স্বার্থটা কার? বাসু বললেন, পার্টনার ইন ক্রাইম, দুজনেরই স্বার্থ এতে জড়িত। সোমেশ্বর তার ব্যভিচারিণী স্ত্রীকে বরদাস্ত করে শুধু টাকার জন্য। বউটা মরে গেলে সেই একমাত্র ওয়ারিশ, কিন্তু স্ত্রীর অপঘাত মৃত্যু হলে পুলিশ তাকেই সন্দেহ করবে, যেহেতু সেই একমাত্র ওয়ারিশ। তাই দুর্ঘটনাটা সর্বসম্মুখে হতে হবে। ওদিকে অর্পিতাও তার ব্যভিচারী স্বামীকে নিয়ে বীতশ্রদ্ধ, বিরক্ত। অপরের সুন্দরী স্ত্রী দেখলেই সমরেশের মাথা ঘুরে যায়। আবার অনামিকা প্রথম দর্শনে অর্পিতাকে চিনতে পারেনি। সুদীপাকে ভেবেছিল সমরেশের স্ত্রী, অথচ অর্পিতা আর সোমেশ্বর পরস্পরকে চিনত গোপালপুর অন সিতে আসার আগেই। কর্নেল বলেন, সেটা কি করে বুঝলেন? কোনো প্রমাণ পেয়েছেন? একেবারে সেই প্রথম দিনের ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ভেবে দেখুন। সোমেশ্বর এগিয়ে এসে আমাদের সকলের সঙ্গে আলাপ করল,
বলল, সে শ্রুতিধর নয়, নামগুলো তার সব মনে থাকবে না। স্মরণ করে দেখুন, সে সময় সমরেশ উপস্থিত ছিল, কিন্তু অর্পিতা তার জামাকাপড় সুইমিং কস্টিউম আনতে ঘরে গেছিল। সোমেশ্বর একে একে সকলের সঙ্গে পরিচিত হচ্ছে। কর্নেল আগ বাড়িয়ে পরিচয়গুলি করিয়ে দিচ্ছেন। সেই খণ্ড মুহূর্তটাকে স্মৃতির মণিকোঠা থেকে ফিরিয়ে আনুন। কর্নেল বললেন, কৌশিক সুজাতার সঙ্গে আছে একটি কিউট বাচ্চা, কি নাম যেন? সুজাতা বলেছিল মিঠু। কর্নেল কিউটটা তুলে নিলে বলেন, হ্যাঁ মিঠু। আর ইনি ব্রজদুলাল বাবু, এসেছেন একাই। এছাড়া আছে আরেকটি কাপল, সমরেশ। আর ওই তো নাম করতে করতে এসে পড়েছেন ওর বেটার হাফ। মনে করে দেখুন কর্নেল সমরেশের কি উপাধি তা বলেননি। এরপর অনেকে অনেক কথা বলেছে। সোমেশ্বর সবাইকে এক কোর্স করে ড্রিঙ্ক অফার করল। সুদীপা আর পায়েলকে পিড়াপিড়ি করে জিন নিতে বাধ্য করল। তারপর সে অর্পিতার দিকে ফিরে জানতে চাইল সে কি নেবে, কিন্তু ঠিক কি ভাষায় কি বলেছিল সে, বলুন এনিবডি? সকলেই মাথা নিচু করে ভাবছে। 3 দিন আগে একটি খণ্ড মুহূর্তের কথা মনে করে বলা প্রায় অসম্ভব। রানী ইতস্তত করে বললেন, আমার যতদূর মনে পড়ে সোমেশ্বর অর্পিতার দিকে ফিরে বলেছিল, আপনি কি নেবেন মিসেস পালিত? লাফিয়ে ওঠেন বাসু। এক্স্যাক্টলি, 100% কারেক্ট। নাও আনসার দ্যাট $1 মিলিয়ন কোশ্চেন। সোমেশ্বর কেমন করে জানল সমরেশের বেটার হাফ পালিত? বোস নয়, ঘোষ নয়, চ্যাটার্জি নয়, পতিতুণ্ডও নয়, পালিত? পূর্ব পরিচিতি ছাড়া এটা হয় না, হতে পারে না। ব্রজদুলাল বললেন, কারেক্ট, ওদের নিশ্চয়ই পূর্ব পরিচয় ছিল। বাসু বলেন, আর সেটা গোপন করার চেষ্টাও প্রকট। আমার মনে আছে অর্পিতা আমার কাছে একবার সোমেশ্বরের সঙ্গে মিস্টার ব্যানার্জি বলে পরক্ষণেই সংশোধন করে নিয়ে বলেছিল মিস্টার ঘোষাল। সকলে চুপ করে ভাবছে কোথাও কোনো অসঙ্গতি আছে কিনা। বাসু আবার বলেন, অনামিকা আর সমরেশ যেদিন চিল্কা যায় সেদিনেই দুজন ষড়যন্ত্রকারী সম্পূর্ণ বহাল তবিয়তে ছিল। সোমেশ্বর আদৌ মদ্যপানে বেহুশ হয়নি, আর অর্পিতারও পেট কামড়ানো শুরু হয়নি। ওরা দুজন কায়দা করে বোকা দুটোকে চিল্কা পাঠিয়ে দিয়েছিল। আমি জানি না, আন্দাজ করছি অর্পিতা আর সোমেশ্বর হয়তো তাদের প্রাকবিবাহ জীবনের প্রেমিক প্রেমিকা। ব্রজদুলাল বাবুর ঔষধ অর্পিতা আদৌ খায়নি। সে সোজা চলে গিয়েছিল সোমেশ্বরের ঘরে। 9টা থেকে 12টা সোমেশ্বরের বাহুবন্ধে। সে জানতই না যে তার হেফাজতে যে চাবিটা আছে তা ব্রজদুলাল বাবুর ঘরের। মামলা যখন আদালতে উঠবে তখন এসব এভিডেন্স খুঁটিয়ে দেখা হবে। কোন দোকান থেকে সে কলকাতায় এসটিডি করে, কত নম্বরে, কার সঙ্গে কথা বলে, পেটের ব্যথা সত্ত্বেও কেন সে টেলিফোন করতে যায়, কি জরুরি প্রয়োজন ছিল। কর্নেল বলেন, দুর্ঘটনাটা এড়ানো যেত না। বাসু বলেন, কি করে যাবে বলুন? ওরা যে কিভাবে খুনের পরিকল্পনাটা ফেঁদেছে তা তো জানি না। আমি ক্রিমিনালদের জোরটা ভাঙতে চেয়েছিলাম। অর্পিতা কলকাতা চলে গেলে সোমেশ্বর ঘাবড়ে যেত, একা হাতে অগ্রসর হতে সাহস পেত না। আর হয়তো সমরেশও ঘাবড়ে গিয়ে কলকাতা ছুটত, কিন্তু অর্পিতা কিছুতেই স্থান থেকে রাজি হল না। ফাঁসির দড়ি যেন ওকে টানছিল। নিয়তি ছাড়া একে আর কি বলবেন বলুন? সকলেই নতমস্তকে এই নতুন সমাধানটার কথা ভাবছে। বাসু সাহেব উঠে দাঁড়ালেন, বলেন, আর নয়। আপনারা সবাই গোপালপুর অন-সিতে এসেছিলেন কেন? মৃত্যু রহস্যের কিনারা করতে নয়, সমুদ্রের ধারে বেড়াতে। সূর্যাস্ত হতে আরও 5-7 মিনিট। আজ পশ্চিম আকাশে মেঘও নেই। সুতরাং আউট ইউ গো, নেচার লাভার্স। সুদীপা, পায়েল, তোমরা একদিকে যাও, এই ফুটকিটাকেও নিয়ে যাও সঙ্গে করে। মিঠু রানীর কাছে থাকবে। কৌশিক, সুজাতা, তোমরা যাও ওদিক পানে। ওরা একে একে রওনা হয়ে পড়ে। কর্নেল সাহেবও লম্বা লম্বা পা ফেলে মার্চের ভঙ্গিতে এগিয়ে যান। ব্রজদুলাল বলেন, মিসেস রানী বাসুর মেমোরি তো অসাধারণ। ঠিক বলে দিয়েছেন। বাসু স্ত্রীর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলেন, ও শুধু আমার সহধর্মিনী নয়, শি ইজ মাই উইনসাম ম্যারো। ব্রজদুলাল হালে পানি পান না। ওয়ার্ডসওয়ার্থ ওর পড়া নেই। তিনি বিজ্ঞের হাসি হাসেন। কি করবেন? পণ্ডিত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করলে এমন বিড়ম্বনা মাঝে মাঝে সইতেই হয়। রানী বৃদ্ধ বয়সেও রাঙিয়ে ওঠেন। ব্রজদুলাল নতুন প্রসঙ্গের অবতারণা করেন। আপনার কি মনে হয় সমরেশ আবার বিয়ে থা করে সংসার পাতবে? বাসু বলেন, জানি না, কেমন করে জানব? রানী আগ বাড়িয়ে বলেন, আমার বিশ্বাস সে আর ঘর সংসার করতে চাইবে না। কাল সকালে সে হয়তো ছাড়া পাবে। আমার ধারণা জামিন নয়, পার্মানেন্টলি।
ওরা চার্জ ফ্রেম করবেন অর্পিতা আর সোমেশ্বরের বিরুদ্ধে, কিন্তু হোটেলে ফিরে এসে সমরেশ বেচারি কারো দিকে চোখ তুলে চাইতে পারবে না। বাসু বলেন, অর্পিতা জনে জনে তার ব্যভিচারী স্বামীর কেচ্ছার কথা বলে বেড়াতো চোখের জলে, কিন্তু রসিয়ে রসিয়ে। অথচ ভেবে দেখো, শিল্পীরা কখনো সখনো অমন হয়ে থাকেন। পল গোগা থেকে পাবলো পিকাসো কি তাদের প্রথমা পত্নীর প্রতি একনিষ্ঠ থাকতে পেরেছিলেন? ব্রজদুলাল বলেন, রাইট, আই পিটি হিম। নো স্যার, প্রতিবাদ করে ওঠেন বাসু। সে শিল্পী আপনার করুণার পাত্র নয়। স্বীকার করি ও হরিপদ কেরানির চেয়েও বড় জাতের দুর্ভাগা। ঘরেতে এসেছিল সে কুচক্রি খুনির বেশে, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। তাহলে তো সে করুণারই পাত্র। আবার বলেন ব্রজদুলাল, আজ্ঞে না। সমরেশ মাথা নিচু করে ফিরে যাবে তার খেলাতবাবু লেনের বাসায়। প্রতিবেশীরা জানতে চাইবে অর্পিতা কোথায়, ও জবাব দিতে পারবে না। কিন্তু মাঝরাতে ও উঠে যাবে ছাদে, মাদুর বিছিয়ে বসবে। তার সেতারে মূর্ছিত হবে সিন্ধু বারোয়ার তান। সে সুরের সপ্তম স্বর্গে মিলেমিশে একাকার হয়ে যাবে সমরেশ পালিত হরিপদ কেরানি আর আকবর বাদশাহ। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।